নমস্কার, আমি সুপর্ণা মেডিটেলিজেন্ট ইউটিউব চ্যানেলে আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন কিছু নিয়ে। আপনাদের খুবই পরিচিত, খুবই প্রিয় অধ্যাপক আচার্য শ্রী সৌমেনের কাছে। ওনার কাছে আমরা আজকে জানবো তন্ত্র সম্বন্ধে। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটেলিজেন্ট ওয়াইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। সত্যটা ভয়ঙ্কর। প্রথমেই নমস্কার। নমস্কার সুপর্ণা, কেমন আপনাকে আছেন? হ্যাঁ, প্রশ্নটা আমি করতে গিয়ে আপনি করে ফেললেন। যাই হোক, ভালো আছি, মায়ের আশীর্বাদে চলছে। বর্তমান সময়টা 2026 সাল পড়ে গেছে। 2025 খুব ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে কম বেশি সকলেরই গেছে। একদম 2026টা ভয় আবার সাফল্য, দুটো একটা কম্বাইন্ড মিশ্রিত একটা রেজাল্ট সবাই পাবে। কি পাবে না পাবে আলোচনার মধ্যে যাব। একদম বলো, তোমার কি জানার আছে? প্রথমে আপনার কাছে আমি অ্যাস্ট্রোলজিটা নিয়ে একটু পরে যাব। প্রথমে আমি তন্ত্র নিয়ে কিছু জানতে চাই, যে তন্ত্রটা কি অ্যাকচুয়ালি। দেখো, প্রথম কথা হচ্ছে তন্ত্রের উৎপত্তি কোথা থেকে শুরু করতে হবে, গ্রাস রুটটা জানতে হবে। একদমই। তন্ত্র স্বয়ং আমাদের আদি যুগী হচ্ছেন দেবাদিদেব মহাদেব। তিনি মা পার্বতীকে যা যা অমর কথা শুনিয়েছিলেন সেটাই হচ্ছে তন্ত্র। তন্ত্র মানে হচ্ছে তনু দিয়ে রক্ষা করা। আমরা প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে, প্রতি সময় কিন্তু তন্ত্রের কাজ করছি। আচ্ছা, তন্ত্র হচ্ছে 7 রকম কাজ, সাধারণ থেকে কৌলাচার, তার মধ্যে বেদাচার আছে, বামাচার আছে। এই যে ধরো, আমরা যখন কোনো পরীক্ষা দিতে যাচ্ছি, হয় কোনো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, কিংবা গুরুজনকে প্রণাম করে যাচ্ছি, তাহলে এই যে প্রণাম করার সময় আমরা কি নিচ্ছি? মঙ্গল আশীর্বাদ। এটা কিন্তু তন্ত্রের একটা পার্ট। তন্ত্রের পার্ট আশীর্বাদ। আচ্ছা, কারণ দেখবে, এই যে আমাদের ভারতবর্ষে 140 কিংবা 145 কোটি এই মুহূর্তে, ভারতবর্ষ সবাই দেখবে ইন্ডিয়া পাকিস্তানে ক্রিকেট খেলা হলে একটা আলাদা উত্তেজনা। যে হয়তো ক্রিকেট বোঝেও না, সেও কিন্তু টিভি গোড়ায় বসে পাকিস্তান হারলে আমরা আনন্দ। এই যে 145 কোটি মানুষ যখন আশীর্বাদ করছে পাকিস্তান হারুক হারুক, তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করেছো? ভারত পাকিস্তান যতবারই মুখোমুখি হয়েছে আমাদের ভারতের কাছে পারিনি না, ম্যানিফেস্টেশনে হেরে গেছে। তার পেছন কারণ হচ্ছে এই যে ভারতবর্ষ আমাদের শক্তিপীঠের অধিকার। আচ্ছা, যেখানেই তুমি যাবে, সে অমরনাথ যেখানে অবস্থিত জম্মু, সেখানে মা বৈষ্ণব দেবী। তুমি মধ্যপ্রদেশে মহাকবি কালিদাস, যার দেবী কুল ছিল কালী, সেখান থেকে উনি নীল সরস্বতী পূজা পাঠ করে আশীর্বাদ হয়ে আজকে মহাকবি কালিদাস হয়েছিলেন। তুমি ভারতবর্ষের যে প্রান্তে যাবে, রামেশ্বরম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি লিঙ্গ। তুমি দ্বারকা, যেখানে কৃষ্ণ সেখানেই কালী, সেখানেও দেখো সোমনাথ সঙ্গে দ্বারকা নগরী। তুমি জগন্নাথ দেবের কাছে যাবে, সেখানেও দেখবে পাশে বিমলা। তুমি যাবে এটা কোথায়? শক্তি ছাড়া। তা এই তন্ত্র হচ্ছে শক্তির এক এবং আধার। ঠিক আছে, আজকে তুমি দেখবে আর একটা কথা আসছি, তারপরে যাচ্ছে। আমরা দেখবে একটা মুরগির মাংসকে বিভিন্ন রকম ভাবে রান্না করি। কোনোটার নাম কেউ দিচ্ছে চিলি চিকেন, কোনোটার নাম কেউ দিচ্ছে চিকেন কোরমা, চিকেন দো পেঁয়াজা, কিন্তু প্রিপারেশনটা তো চিকেন। মশলাগুলো একই থাকছে, কিন্তু দেখবে স্বাদগুলো আলাদা হচ্ছে। কিছু কিছু মশলা ডিফারেন্স করে স্বাদগুলো আলাদা। কিন্তু কম আর বেশি পরিমাণ কিন্তু মশলাটা লাগছে। এই যেমন রাইসে কেউ বলে ফ্রাইড রাইস, কেউ বলে পোলাও, কেউ বলে বিরিয়ানি, মূল উৎসটা রাইস, চাল। তা এই তন্ত্র মানে হচ্ছে যা তুমি তনু দিয়ে রক্ষা করবে। এই যে মারা সব থেকে তান্ত্রিক, বড় তান্ত্রিক কেন বললাম? আজকে যখন একটা ছোট শিশু জন্মগ্রহণ করছে, তার ওজন কত হচ্ছে? 2 থেকে 2.5 কেজি, ম্যাক্সিমাম 3 কেজি। মাদের কেউ তো হাতে কলমে ট্রেনিং দিয়ে শেখায় না তেমন ভাবে, হয়তো বলে দেয়
হ্যাঁ দেখবে আস্তে 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 মারা তার সন্তানের প্রতি লালিত পালিত হয়ে যত্ন করে বড় করে তুলছে, এবং যার জন্যে দেখবে যে কোনো ভাষাকে মাতৃভাষা বলা হয়, হ্যাঁ, একদম। পিতৃভাষা কিন্তু বলা হয় না। একটা কথা আছে না, হাজারটা পিতা মারা গেলে অসুবিধা নেই, কিন্তু একটা মাতা মারা গেলে সন্তান মানুষ করা খুব টাফ। আমরা কথায় কথায় দেখবে একটা কথা বলি, খুব মায়ের দুধ খেয়ে এসছিস, এই যে দুগ্ধ, এই দুগ্ধটাও একটা তন্ত্রের পাঠ। যখন ওষুধদের সাথে দেবতাদের যুদ্ধ হয়েছিল তখন প্রথম উঠেছিল গরল, সেটা পান করেছিলেন দেবাদিদেব মহাদেব, তাই জন্য তার নাম নীলকণ্ঠ হয়ে গেছিলেন। সেই সময় সেই বিষকে যখন নীলাভ হয়ে গেছিলেন, সেই বিষকে খণ্ডন করেছিলেন মা তারা সন্তান সম করে স্তন পান করে। যার জন্য দেখবে মাতৃ দুগ্ধের কোনো বিকল্প হয় না। একদম এমন সময় দেখবে অনেক, এখন তো ধরো দাইমা উঠে গেছে, এখন তো ম্যাক্সিমাম নার্সিংহোমে দেখবে হসপিটালে যেসব বেবিরা জন্মগ্রহণ করে, দেখবে একটা বেবির হয়তো মায়ের দুধ হচ্ছে না, অন্য কারোর কাছে নিয়ে যায়, নিয়ে যাচ্ছে, হ্যাঁ। দুধ খাওয়াচ্ছে। হ্যাঁ। তাহলে মাতৃ দুগ্ধের কোনো বিকল্প হয় না। ইভেন ডক্টররা তখন বলে যে 6 মাস অবধি জলও খাওয়ানো চলে না, মাতৃ দুগ্ধ। আচ্ছা। এবং সব থেকে ব্যাপারটা হচ্ছে কার দুধ কে খাচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তার সন্তানটা বড় হচ্ছে, হ্যাঁ। লালন পালন হচ্ছে। সেম স্বভাব দেখবে সে যে কোনো প্রাণীর ক্ষেত্রে, তাকে তো কেউ শিখিয়ে দেয় না, তাকে অবলাজিত, সে পাখি বলো আর পশু বলো, যে কোনো দেখবে ঠিক তার সন্তানকে লালন পালন করে দিচ্ছে, রক্ষা করছে। এমনকি ছোট পাখির বাচ্চাটা খেতে পারবে না বলে চিবিয়ে তাকে ভালো করে পেস্ট করে খাইয়ে দিচ্ছে, যার জন্য আমাদের ছোট্ট দুগ্ধ শিশুদের জন্য বিভিন্ন বেবি ফুড যা পেস্ট। আমরা তো না হয় কেমিক্যাল জানি, আমরা না হয় মেকানিক্যাল জানি, আমরা না হয় ইঞ্জিনিয়ারিং জানি কিভাবে খাওয়াতে হবে, বা পশুদেরকে খাওয়াবে। এটাই হচ্ছে ঈশ্বরের খেলা। বলো তোমার প্রশ্ন। যাক, এটা মানে তন্ত্রের আজকে নতুন একটা দিক জানলাম, খুবই ভালো লাগলো। এবার দ্বিতীয় প্রশ্নে আসি, যে এই তন্ত্র আর ব্ল্যাক ম্যাজিক কি এক? তন্ত্রের একটা পার্ট। আচ্ছা, তন্ত্রের একটা পার্ট। ওকে, ঠিক আছে। হ্যাঁ, যেমন আমরা পড়াশোনা করলে পাঠ্য পুস্তক তৈরি হয়, পাঠ্য পুস্তকের মধ্যে দেখবে অঙ্ক থাকে, অঙ্কের অনেকগুলো যেমন ভাগ থাকে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, ঠিক তেমনি তন্ত্রের একটা পাঠ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, এই ব্ল্যাক ম্যাজিক কি? অঘোর তন্ত্র যারা করেন তারা মানুষের ক্ষতি করে। আচ্ছা, এবার তুমি বলতে পারো আমার কেন ক্ষতি করবে, আমাকে ক্ষতি করে কি লাভ হবে, কি জন্যে করবে? যখন তোমার সাথে বিদ্যা বুদ্ধি কোনো কিছুতে পেরে উঠবে না, তখন তোমার নিজের রিলেটিভরা অঘোর তন্ত্রের মাধ্যমে ক্ষতি করবে। অঘোর তন্ত্রতে কোনোদিন ভালো করা যায় না, খারাপ ছাড়া। আচ্ছা, তার মানে ব্ল্যাক ম্যাজিক মানে খারাপই করা, একদম খারাপ। এবং কিছু কিছু অশুভ আত্মাকে নিয়ে এসে তোমার লাইফকে হেল্প করে দেবে। আচ্ছা, হাজার হাজার ডাক্তার দেখাবে, ডাক্তার কোনো রোগ ধরতে পারবে না, পরে বলবে আপনি মানসিক রোগের শিকার। আর মানসিক রোগের ট্রিটমেন্ট নেই, স্টেরয়েড জাতীয় হরমোন দেবে, আর সারাক্ষণ ঘুম আর হেলদি চেহারা হয়ে যাবে, তারপর লাস্টে হার্টটা ফেল করে মারা যাবে। আবার এমন হয় ব্ল্যাক ম্যাজিকে তোমাকে সারা দিন ঘুমোতে দেবে না, যখনই তুমি ঘুমোতে যাবে ছুটের মতো ফুটবে, অর্থাৎ বিশ্বের সরসজ্জার মতো। ব্ল্যাক ম্যাজিকে যাই খাবে না কেন রোগা হয়ে যাবে, কোনো কিছুই শরীরের মধ্যে গায়ে লাগবে না। তুমি অর্থ আনছো, অর্থ ধরে রাখতে পারবে না, অর্থ অকারণে বেরিয়ে চলে যাবে, কি কারণে যাচ্ছে তার কোনো হিসাব পাবে না। তোমার নামে ব্ল্যাক ম্যাজিকের ফলে অকারণে মিথ্যে মামলা মকদ্দমায় জর্জরিত করে দেবে। তুমি দেখলে ব্ল্যাক ম্যাজিক হওয়ার ফলে, তুমি দেখলে কোন একটা বিজনেস তুমি করতে যাচ্ছ, যে বিজনেসে যে জায়গায় ক্ষতি হওয়ার কথা নয় সেখানে ক্ষতি হতে শুরু করে দিয়েছে, পার্টনারে বিচ্ছেদ হয়ে যাবে। তুমি দেখলে তুমি একটা ফ্ল্যাট তৈরি করছো, বিক্রি করবে, কিন্তু সেই ফ্ল্যাট গুলো তোমার বিক্রি হচ্ছে না। দিস ইজ ব্ল্যাক ম্যাজিক এফেক্ট। তোমার বাড়িতে তোমার সন্তানকে কোনোভাবে সুস্থ কামনায় থাকতে দেবে না, সুস্থ সুন্দর থাকতে দেবে না, তোমার সন্তান দীর্ঘদিন ধরে রোগে
আক্রান্ত হয়ে যাবে, এমনকি তোমার সন্তান আশাকেও বন্ধ করে দেবে। হ্যাঁ, তোমার সন্তান আশাকেও বন্ধ করে দেবে। যে তুমি হাজার ডাক্তার দেখাচ্ছ, লাস্টে তুমি আইভিএফ নিতে যাবে, সেটাতেও ফেলিওর হবে। অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু এমনই তন্ত্রক্রিয়া, বাড়িতে হঠাৎ হঠাৎ অকালে মৃত্যু পর্যন্ত ঘটে যাবে, কোনো কারণ নেই। সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। পশু পাখি যদি কেউ পোষে, তাদের মৃত্যু ঘটতে শুরু করবে। ওরা তো মাছ, বেশি কাজ করে। যেগুলো ধরো লোকে অ্যাকোয়ারিয়ামে মাছ পোষে, হ্যাঁ। সেগুলো অকারণে মৃত্যু ঘটতে শুরু করবে। মানে ব্ল্যাক ম্যাজিক ক্ষতির থেকে ক্ষতি, তার থেকে চরম ক্ষতি, তার থেকে আরো চরম ক্ষতি, অর্থনৈতিক, সামাজিক, মানসিক, শারীরিক সব দিক থেকে শেষ করতে। কোনো দিক থেকে তুমি উঠে দাঁড়াতে পারবে না। আচ্ছা, কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক যারা করছে, ধরুন আমার কেউ ক্ষতি করলো, আমার রিলেটিভ হোক হোয়াটএভার, কেউ আমার ক্ষতি করেছে, এবার এইটাকে কাটাতেও তো ব্ল্যাক ম্যাজিকই লাগে না, তাহলে? এটাকে কাটাতে গেলে তন্ত্রের দশমা বিদ্যাকে প্রয়োগ করে পঞ্চাঙ্গ শান্তি সত্যায়ন করে কাটাতে হয়। আচ্ছা, সেটার প্রসেসটা যদি একটু বলেন। অবশ্যই সেটা প্রসেস। পঞ্চমুণ্ডী আসন আমার মন্দির, এই মন্দিরে বসে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি তিথিতে যার নামে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা যাকে করা হয়েছে তাকে বসিয়ে রেখে প্রথমে দশমা বিদ্যার প্রয়োগ করতে হয়। আচ্ছা, দশমা বিদ্যার প্রয়োগের সাথে সাথে তন্ত্রের 6খানা ক্রিয়া করতে হয়: মারণ, উচাটন, বিদ্বেষণ, স্তম্ভন, বশীকরণ আর আকর্ষণ। এটা ব্ল্যাক ম্যাজিক নয়? না, আচ্ছা কাটা দিয়ে সবসময় কাটা ওঠে না। আচ্ছা, ঠিক আছে, সবসময় কাটা দিয়ে কাটা ওঠে না। আর ব্ল্যাক ম্যাজিকের দ্বারা ব্ল্যাক ম্যাজিক খণ্ডন করলে সেটা আরো ভয়ঙ্কর ক্ষতি করে। আচ্ছা, যেমন তোমার ঠান্ডা লেগেছে কোনো ভাবে, তুমি কি ঠান্ডা জলে স্নান করবে? আবার না, গরম জলে করবো অবশ্যই। কেন করবে? ঠান্ডা লেগেছে, আরো ঠান্ডা বেড়ে যাবে। ঠিক তেমনই ব্ল্যাক ম্যাজিক হয়েছে বলে ব্ল্যাক ম্যাজিক দিয়ে কাটাতে হবে কে বলেছে? কাজ জানে না বলে তাই। কারণ যখনই আমি ওই ব্ল্যাক ম্যাজিক করব, তখন সে যে অশরীরী আত্মা, তারা কি তোমাকে ছেড়ে দেবে না যে সাধক করছে তাকে ছেড়ে দেবে? ছাড়বে না। আচ্ছা, ধরো বাস্তব জীবনে কথা বলছি, আজকে তোমার নামে কোনো কেস হয়েছে, কেস হওয়ার পর পুলিশ তোমাকে ধরে নিয়ে গেল, পুলিশ দেখলো একটা নন বেলেবল অফেন্স, তোমাকে তুলে নিয়ে গেল। পুলিশ হচ্ছে আইনের পার্ট। এবার তোমাকে কোথায় প্রোডাকশন দিতে হবে? কোর্টে। কোর্টে কে লড়বে পুলিশের এগেইনস্টে? তোমার লয়ার। তার পোশাক কি? ব্ল্যাক, কালো। এইবার ডিসিশন জানাবেন কে? জজ, ধর্মাবতার, ভগবান। এইবার ঘটনা হচ্ছে তোমার লয়ার যতটা তোমার পক্ষে দাঁড়িয়ে স্যাটিসফ্যাকশন রেজাল্ট দিতে পারবে, তার উপর ডিপেন্ড করতে তোমার বেলটা হবে নাহলে জেলটা হবে। একদম ঠিক তেমনটি, আচ্ছা, ঠিক তেমনটি তোমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে মানে পুলিশ তোমাকে অ্যারেস্ট করেছে। আচ্ছা, তোমাকে জামিন নিতে হবে লয়ার মাধ্যম দিয়ে। পুলিশকে তো জামিন দেওয়ার পার্ট নয়, পুলিশের গ্রেপ্তার করার অধিকার রয়েছে। এবার সেটা বেলেবেল না নন বেলেবেল, সেটা জামিন হবে কি হবে না, তোমার নামে অভিযোগ কতটা সত্য আছে কি নেই, সেটা তদন্ত উনি করে একটা রিপোর্ট জমা দেবেন। সেই রিপোর্টটার অ্যানালাইসিস হবে কোর্টে। ওকে, ব্যাপারটা বুঝেছো? ঠিক তেমনই দশমা বিদ্যার ব্ল্যাক ম্যাজিক করছে মানে তোমার সব দিক থেকে আস্তে পিস্তে বেঁধে দিচ্ছে। তাহলে এবার এক একটা করে পার্ট, শরীরে যেমন এক একটা যন্ত্রাংশ, গাড়ির যেমন এক একটা যন্ত্রাংশ থাকে, তেমন আমাদের পূজা পাঠের এক একটা যন্ত্রাংশ থাকে। প্রথম তোমার যে শত্রু আছে বাহ্যিক এবং আভ্যন্তরীণ, তাদের প্রথমে বশ করাতে হবে। আচ্ছা, মানে স্তম্ভন করতে হবে। তারপরে তোমার উপর যে অশুভ আত্মা ক্রিয়া করা আছে তাকে মারণ করতে হবে, যাতে আর তোমার ধারে পাশে না আসে। তারপরে তোমার সাথে যার বিচ্ছেদ কি কারণে, সেটাকে আকর্ষণ করাতে হবে। তারপরে পঞ্চাঙ্গ শান্তি সত্যায়ন করলে
ব্ল্যাক ম্যাজিক থেকে 21 দিনের মধ্যে তুমি রিলিফ পাবেই পাবে। আচ্ছা, মানে এটা আপনি গ্যারান্টি বলতে পারেন যে ইফ যদি কোনো ক্লায়েন্ট বা যে আসে আপনার কাছে, তাকে যে তার উপর যদি কোনো ব্ল্যাক ম্যাজিক থাকে 21 দিনে আপনি গ্যারান্টি সেই ব্ল্যাক ম্যাজিকটাকে সরিয়ে দিতে পারেন, তাই তো? পুরোপুরি মুক্তি, এই process- পুরোপুরি মুক্তি, কিন্তু একটা ব্লেন্ডি প্রসেস এর মধ্যে যেতে হয়। যেমন তোমার যদি গলব্লাডার স্টোন হয় হুম, তাহলে তোমাকে ওটি করতে হবে, হুম, ওটির আগে কিছু ইনভেস্টিগেশন থাকে, হ্যাঁ, ওটির পর কিছু অবজারভেশন থাকে, observation তারপরে কিন্তু মানুষ একটা সুস্থ সম্পূর্ণ সুস্থ, লাইফ লিড করে। হ্যাঁ, একদম। ঠিক তেমনটি স্টেপ বাই স্টেপ না এগোলে গেলাম একবার তারাপীঠ বা কামাখ্যা ধামে একটু যোগ্য আহুতি দিলাম, ব্ল্যাক ম্যাজিক কেটে গেলে এত সহজ নয়। কারণ তোমাকে যে করেছে আস্তে পিস্তে তোমাকে বেঁধে রেখে দিয়েছে, দিনের পর দিন তোমাকে চুষে খাচ্ছে হুম, অশরীরী আত্মা, হুম, যার জন্য আমাদের বাসর দুটো, হুম, একটা বলে বিবাহ বাসর, হুম, একটা শ্রাদ্ধ বাসর। দেখবে দুটো বাসরই কিন্তু দান করা হয়। হ্যাঁ, 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 কি দান করা হয়? কন্যাদান করা দান হচ্ছে, করা হয়। তার সাথে বিভিন্ন শয্যাদ্রব্য, হুম, অন্ন, বস্ত্র, স্বর্ণ, তারপর তোমার হচ্ছে জামা কাপড় তো বলেই দিলাম, বস্ত্র তো বলে দিলাম, তারপর থালা বাসন গ্লাস দান করা হচ্ছে। এবার কেউ গাড়ি দান করছে, কেউ ফ্ল্যাট দান করছে, যার যেমন ক্ষমতা, কেউ অর্থ দান করছে। ঠিক তেমনি শ্রাদ্ধ মানে হচ্ছে শ্রদ্ধার সহিত যা দান করা হয়, সেখানেও দেখবে সবকিছু, মানে মাথার সেই ব্যক্তিটা যা যা ধারণ ছিল, মাথার বালিশ থেকে পায়ের জুতো পর্যন্ত, তার ইচ্ছা যেগুলো, কেউ হয়তো নস্যি খেতে ভালোবাসতো, কেউ গুটখা খেতে ভালোবাসতো, কেউ সিগারেট খেতে ভালোবাসতো, তার বিভিন্ন খাবার দাবার সামগ্রী সবকিছু দান করা হচ্ছে। দুটো দানের মধ্যে দেখবে একই কাজ হয়। দেখবে নানিমুখ বলে একটা পার্ট আছে, ওটা কিন্তু পূর্বপুরুষের আত্মাকে জল দেওয়া, সেটা উপনয়নও হয়। উপনয়নে একটা, যেহেতু দ্বিজ হচ্ছে, এই গোত্র থেকে জন্মাবার পর সে যখন ব্রাহ্মণ হচ্ছে তখন দ্বিজ হচ্ছে, ব্রাহ্মণত্ব লাভ করছে, তাই জন্য উপনয়নে আদ্যশ্রাদ্ধ করা হয়। ঠিক আছে, তাহলে এই আদ্যশ্রাদ্ধ করে তার কি করছে, শুভকর্ম করা হচ্ছে। আর এখানে আদ্যশ্রাদ্ধ মানে পুরোটাই আদ্যশ্রাদ্ধ হচ্ছে, যার জন্য একটা কালসোচ থাকছে। এবার সেই আত্মা কিছু থাকে কপদোষ পেয়েছে, কিছু তাকে দোষ পায় না, এটা টোটাল কর্মফল। যদি এক দোষ পায় সেটাকে তুলসী দান করতে হয়, যদি দোষ পায় সেটা হোমযজ্ঞ তন্ত্রক্রিয়া করতে হয়। এবার 3 দোষ পেলে আবার তার কাজকর্ম আলাদা। এই অশুভ আত্মাগুলোকে নিয়ে এসে, বা কেউ দেখবে হয়তো দুর্ঘটনায় মারা যায়, কেউ গলায় দড়ি দেয়, কেউ অপঘাতে মৃত্যু, যেগুলো আত্মহত্যা হয়, কেউ রাস্তাঘাটে দুর্ঘটনা মারা যায়। এই অশুভ আত্মা যতই তুমি চেষ্টা করো না কেন, নিয়ে এসে ক্ষতি করানো হয়, ব্ল্যাক ম্যাজিক করানো হয়। এবার কেন করে? তাদের কাজটাই হচ্ছে মানুষের ক্ষতি করা। আচ্ছা, আচ্ছা, এই যারা অপহাতে যাদের মৃত্যু হয় তাদেরকে ওই 4 পদদ্রোষ যেটাকে বলা হয়, মানে পৈশাচিক ইয়েতে চলে যায়, জনিতে চলে যায়, সেটা হয়? পৈশাচিক জনিতে যায়, কিন্তু তাদের তো আত্মার মুক্তি ঘটে না। হ্যাঁ, মুক্তি ঘটে না। মুক্তি ঘটে না বলে তো তাদেরকে নিয়ে এসে তোমার ক্ষতিটা করে দেওয়া হলো। তুমি একটা সুন্দর দেখতে নারী, চেষ্টা করছো বিবাহের জন্য, তোমার বাবা মার বয়স হচ্ছে, কিন্তু তোমার সাথে কোনো পারাদুত কারোর একটা কোনো ব্যাপারে ডিবেট রয়েছে, হয়তো হতে পারে জমি জায়গা ওরিয়েন্টেড মামলা মোকদ্দমা চলছে, হতে পারে শরিকি কোনো ঝামেলা চলছে, তাহলে কি করব? দেখবো হয়তো কেসে জিতে যেতে পারে, দেও মানসিক ভাবে অশান্তি পাকিয়ে ওর মেয়ের বিয়েটা, তাহলে ওইদিকে মাইন্ডটা থাকবে আর এদিকে করতে পারবে না। একদম তাই। এবার কোন ছেলে হয়তো খুব ভালো ট্যালেন্টেড, চাকরি বারবার আসছে, কিন্তু চাকরির জায়গা ঠিক হচ্ছে না, যতবারই চেষ্টা করছে ফাইনাল ইন্টারভিউতে গিয়ে কেটে যাচ্ছে। দেখা গেল তার সাথে কারোর কোনো বিচ্ছেদ বা বিবাহ বর্ধিত সম্পর্ক ছিল, বা কোনোভাবে কোনো প্রতিশ্রুতি সে রাখতে পারেনি, কিংবা শরীরে ঝুট ঝামেলা অশান্তি। মানুষের না এখন দেখবে স্যাটিসফ্যাকশনে বড় অভাব। কে যে কিসের স্যাটিসফ্যাকশন যখনই দেখতে পাচ্ছে না, দে ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করে দিতে। আরে ভাই, আমার তো কিছু টাকা যাবে, কিন্তু তোমার তো লাইফটাই হেল হবে। আগে যেরকম ছিল, শোনা যেত মার্ডার হচ্ছে, এই হচ্ছে, এখন সেটা হয় না, সবাই ব্ল্যাক ম্যাজিক করে। একদম। এখন তুমি দেখবে
কারণ ব্যাপারটা মার্ডার করলে তো তোমার জেল আছে, জেল আছে। ব্ল্যাক ম্যাজিকে তুমি আমার কি করবে? হ্যাঁ। এবার তুমি কখন আস্তে 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 স্লো পয়জনের মতন প্রথমে ফার্স্ট এড ক্যান্সার যেমন ধরা পড়ে না, তেমন ফার্স্ট এড ব্ল্যাক ম্যাজিক ধরা পড়বে না। না। ওই একটু বাধা, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার বাধা, ঠিক হয়ে যাচ্ছে, হতে 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 পুরো একদম তুমি থাকবে কুয়ো থেকে গিয়ে পড়বে সমুদ্রে, যেখানে তুমি আর দিশা নিশানা কিছু পাবে না। একদম। পৈশাচিক ক্রিয়া কর্মগুলো দিয়ে এইভাবে ব্ল্যাক ম্যাজিক গুলো করা হয়। তুমি জানো আমার কাছে শ্যামনগর থেকে একটি ছেলে এসেছিল, ছেলেটি বহুবার খুব ট্যালেন্টেড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এমটেক প্লাস এমবিএ করা, বহুবার বহু বড় বড় কোম্পানিতে চাকরির চেষ্টা করছে, ফাইনাল ইন্টারভিউ হয়ে যাচ্ছে, তারপর আটকে যাচ্ছে, তারপর অফার লেটার আর হচ্ছে না। তারপরে যখন কিছুদিন পর গিয়ে ফোন করে জানছে অন্যজনকে রিকমেন্ড করে ফেলেছে। ব্যাস, ও এদিক সেদিক জ্যোতিষ টতিষ প্রথম পাথর স্টোন সব পড়েছে, কাজ কিছু করছে না। ও যখন আমার কাছে এলো তখন এক মুখ দাড়ি, চুল উস্কো খুস্কো, নর্মাল একটা জামা প্যান্ট পরা, দেখলে মনে হবে পাগল, কিন্তু ওকে তো পাগলামো করে দিয়েছে, সরি, তা পাগলামো করে দিয়েছে। এবার আমি ভালো করে হরোস্কোপ হাত বিচার করে দেখলাম ওর বউ করেছে, নিজের বউ করেছে। নিজের বউ? হ্যাঁ, তার পেছনে কারণ হচ্ছে ওর বউয়ের একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। আচ্ছা, মানে যাতে ওকে প্রমাণ করা যায় যে ও কিছু করে না, আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো। বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, যে লোকটার সাথে সম্পর্ক আছে সে অর্থে খুবই লাভবান, মানে বিরাট বড় প্রমোটার এবং বিজনেসম্যান। আচ্ছা, সেই কাজটা করে রেখে দিয়েছে যাতে ও পাগল হয়ে যায়, সহজে যাতে ডিভোর্স হয়ে যায়, যেহেতু একটা বাচ্চা আছে। এবার সবাই না, অনেক ক্ষেত্রে দেখবে এখন দেখবে ইয়ং মেয়েদের সাথে বিবাহিত মহিলারা বেশি প্রেম করছে, ইয়ং মেয়েরা কম করছে। তুমি দেখবে ভালো করে, এটা দেখবে পরকীয়াটা এখন না কেমন যেন বৈধ হয়ে গেছে, বিবাহের বহির্ভূত সম্পর্ক করতেই হবে। যার জন্য দেখবে ওই বলা হয় প্রেমে পেতনি ভালো। কিছুদিন আগে দেখেছিলে ওই হুগলিতে দুই রাজমিস্ত্রির সাথে একই বাড়ির যা দুজনেই পালিয়ে গিয়েছিল, বিয়ে করছিল। আর এই ইয়ং মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করাটা কোনো অপরাধ নয়, ঠিক আছে, কিন্তু বৌদিরা পালিয়ে গিয়ে বিয়ে করছে। আবার মাঝে মাঝে দেখতে পাচ্ছ, এখন এই পেপার খুললে দেখতে পাচ্ছ একাধিক বিয়ে, অমুক ফিল্ম স্টার করছে, তমুক নায়ক করছে, অমুক পলিটিশিয়ান করছে, অমুক পলিটিশিয়ানের বান্ধবী পাওয়া যাচ্ছে। সে মানে এক একটা কাণ্ড, ঠিক আছে। আর বয়স ইজ এ ডিজিজ, ফিগার হয়ে দাঁড়িয়েছে। বয়সটা কোনো ফ্যাক্টর নয়, ম্যাটারটা হচ্ছে বিবাহের বহির্ভূত একটা সম্পর্ক করতেই হবে। সে পেপার খুললে তো প্রত্যেক দিনই কম বেশি, বা ফেসবুক ইউটিউবে কম বেশি পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে, তারপর স্বামী দাঁড়িয়ে থেকে স্ত্রীর বিয়ে দিয়ে দিচ্ছে, এরকমও প্রচুর পাচ্ছি আমরা। তা যেটা আসছিলাম সেটা হচ্ছে সম্পর্ক। এবার ও চায় না বাচ্চাটা মা নিয়ে চলে যাক, স্বাভাবিক। আচ্ছা, ঠিক আছে, সবসময় যে কুমাতা হবে না তারও কোনো গ্যারান্টি নেই। এখন কুমাতা হয় নিজের। কারণ কিছুদিন আগে এরকম হয়েছিল না, একটি বাচ্চা সবে জন্মগ্রহণ করেছে, বিরক্তর জন্য মা গলা টিপে মেরে দিয়েছিল, তারপরে এক মহিলা কনস্টেবল গিয়ে জেরায় আর এক মাকে আসামি তৈরি করলো। কলকাতায় বেগবাগান কোন একটা অঞ্চলে হয়েছে কিছুদিন আগে। তো ওই বাচ্চা চিপস খেয়ে চুরি করেছে বলেছে দোকান থেকে, তাকে ধরা হলো, অথচ সেটা তো করেনি, বাচ্চা আত্মহত্যা করেনি, আর মা বাবাই মেরেছে। হ্যাঁ, মানে ব্যাপারটা হয়েছে কি, এখন এই প্রতিশোধ যে কে কার প্রতি নিয়ে নিচ্ছে বোঝা মুশকিল। মানে আমরা যেহেতু কুমাতা, সন্তান হতে পারে না, সন্তানও যেমন তৈরি হচ্ছে, কুমাতাও তৈরি হচ্ছে। এগুলো না প্ল্যানেটের খেলা। কেন কি জন্য পরে আলোচনায় আসবো। তা যাই হোক, এবার ছেলেটা বহু জায়গায় পরীক্ষা দিচ্ছে, চাকরি কোনো অবস্থাতেই সে পরীক্ষায় সাফল্য লাভ করতে পারছে না। এলো, আমি ওকে বললাম তোমার প্রতি ব্ল্যাক ম্যাজিক করা আছে। কে করতে পারে? আমি যে ওকে ধরিয়ে দিলাম যে তোমারই খুব রিলেটিভ কাছে, দেখো ভালো করে খেয়াল করো কার সাথে তোমার দ্বন্দ্ব চলছে। ও নিজেই বললো আমার বউয়ের সাথে অলরেডি কেস চলছে, কোর্টে ফাইল পুট আপ দিয়েছে মিউচুয়াল ডিভোর্সের জন্য, কিন্তু আমি চপ করে মিউচুয়াল ডিভোর্স দেবো না। তার পেছনে কারণ হচ্ছে আমার বাচ্চাটাকে আমি চাই। তুই বাচ্চা চাইতে গেলে তোমার তো প্রথমে ভরণ পোষণ থাকতে হবে, খাবে কি করে, তোমার কি করছো, তুমি কিছুই করছো না।
বলছে হ্যাঁ ঠিকই বলেছেন। তাহলে তুই বাচ্চার অধিকার পাবে কি করে? লাস্টে ওই বাচ্চাটাকে তুমি না চাইতে গেলে লাস্টে তাকে যখন আশ্রমে দিয়ে দেবে, যে বাচ্চাটা ওখানেই মানুষ করবেটের অনেক আশ্রম থাকে। বলছে হ্যাঁ আমি তো ভেবে দেখিনি, মানে এতটাই ওকে জর্জরিত করে দিয়েছে, সঠিক চিন্তা ভাবনাটা মন থেকে পুরো বেরিয়ে গেছে। আল্লাহ আমার বাড়িতে এসছো, দুমুটাকে ডাল ভাত খাও। খেলো, বলছে অনেকদিন পর তৃপ্তি করে খেলাম। তারপর ওর ব্ল্যাক ম্যাজিক খণ্ডন করলাম বাড়িতে বসে শনিবার দিন ব্ল্যাক ম্যাজিক খণ্ডন করলাম। মঙ্গলবার দিন হঠাৎ আমাকে ফোন যে দাদা আপনি বাড়ি আছে? বললাম হ্যাঁ। না আমি যাচ্ছি। এসো। মঙ্গলবার দিন দেখলাম মিষ্টি নিয়ে চলে এসছে। কি ব্যাপার? না আজ থেকে 1.5 মাস আগে ওমানে L&T কোম্পানিতে আমি ইন্টারভিউ দিয়েছিলাম মুম্বাইতে বসে। আমি জানতাম এটা হবে না, এই অফার লেটার চলে এসছে। বাহ, ঠিক আছে, আমাকে মেডিকেলের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে বলেছে। মেডিকেল ও প্রসেস করলো। মেডিকেল কোথায়? না নিউ টাউনে সারা ডায়াগনিস সেন্টার বলে একটা ডায়াগনিস সেন্টার হলো। ও অটোমেটিক জানুয়ারির মিডিলে ওমান চলে গেল। L&T কোম্পানির প্যাকেজ, থাকা খাওয়া, ফুটিং, লজিং, ট্রাভেলিং সব কোম্পানি, 35 লাখ ইয়ারলি তার প্যাকেজ। আজকে তুমি ভাবো, মাত্র 72 ঘন্টায়। নাম সুমিত সরকার, বাড়ি শ্যামনগর। তাহলে এবার বুঝতে পারছো ঘরের শত্রু, ওই যে বললাম আভ্যন্তরীণ শত্রু মারাত্মক, বাহ্যিক শত্রু ক্ষমতা তুমি জানো। আজকে রাবণকে মারতে পারার ক্ষমতা রামচন্দ্রের ছিল না যদি বিভীষণ না থাকতো। ওই জন্য বলাই তো হয় ঘর শত্রু বিভীষণ। আজকে সিরাজদৌল্লাকে মারতে পারতো যদি মির্জাফর না থাকতো। এইবার এই ব্ল্যাক ম্যাজিক যতক্ষণ না খণ্ডন না সঠিক উপায় হবে, যতই স্টোন পড়ো, যতই রক্ত পড়ো, যাই পড়ো, তুমি কোনো অবস্থাতে বেরোতে পারবে না। আর তাহলে আপনি কিভাবে এইগুলোকে করেন? মানে আপনার কোনো অভিজ্ঞতা? একটা অভিজ্ঞতা তো শুনলাম অবশ্যই, এই ছেলেটা এর জন্য কি কি করেছেন, কি কি? প্রথম কথা হচ্ছে যে শনিবার দিন প্রথমে দশমহাবিদ্যার হোম যজ্ঞ করে ব্ল্যাক ম্যাজিক খণ্ডন করানো হলো। তারপরে পঞ্চাঙ্গ শান্তি সত্যায়ন করানো হলো। বাস, তার মধ্যেই মানে আপনি যেটা বলছিলেন 21 দিন রেজাল্ট, ওনার অতক্ষণ সময় লাগে না? ওটা ম্যাক্সিমাম। আচ্ছা, ম্যাক্সিমাম। আচ্ছা, কারো 3 দিন লাগে, কারো 7 দিন লাগে, কিন্তু রিকভারি হয়। মানে রিকভারি 100%, 1000%। এবং শুধু রিকভারিটা এমনই রিকভারি হবে যে ভবিষ্যতে আর কেউ কিছু করতে পারবে না। এইবার যে তোমাকে করেছিল সে জলে পুড়ে মরবে অটোমেটিক। তোমার উন্নতি সে আটকাতে পারছে না, তখন কি করবে? মানে হাহুতাশ হয়ে নিজেই থেকে নিজে মরবে। আচ্ছা, আরেকটা যেটা হয় যে ব্ল্যাক ম্যাজিক যে আমাকে করলো, আমি মানে আমি যখন খনন করছি সেটা কি তার কাছে ফিরে যায়? না, ফিরে যায় না। না, ফেরে না। আচ্ছা, যে পৈশাচিক আত্মাকে দিয়ে করানো হচ্ছে তাকে তার যে স্থান যেখান থেকে এসছে সেখানে পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, কারণ সেখানে ফিরে যায় না। আচ্ছা, ওইভাবে কর্মফল হয় না। ঠিক আছে, তোমাকে একটা কথা বলি তাহলে এই কর্মফল নিয়ে। গৌতম মুনি ঋষি, তার প্রধান শিষ্য ছিল ইন্দ্রদেব। আচ্ছা, ইন্দ্রদেবের একদিন গৌতম দেব মুনির স্ত্রী অহল্যাকে দেখে তোমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু গুরু পত্নী, এবং তার সাথে বা যৌন সম্পর্ক করতে খুব উদ্যত ছিল, মানে সম্ভোগ করার ইচ্ছে। একদম তাই, একদম তাই। এবার কি করলো, গৌতম মুনি একদিন বাইরে গেছেন, ইন্দ্র তার ছদ্মবেশ ধারণ করে অহল্যার সাথে গিয়ে সম্ভোগ করলো। করার পর ইন্দ্র দেব গৌতম মুনি আসার আগে চলে গেল। গৌতম মুনি গিয়ে দেখলো অহল্যার পোশাক টোশাক দেখে খুব একটা সন্দেহ জাগলো যে এরকম পোশাক সম্ভোগের পরই যেরকম পোশাক একটা উৎখল্য থাকে সেরকম। তখন গৌতম মুনি অহল্যাকে বলছে কি ব্যাপার তোমার এরকম? বলছে তুমি তো একটু আগে এসেছিলে, ভুলে গেলে? গৌতম মুনি ধ্যানের মাধ্যমে জানতে পারলে ইন্দ্র।
হুম। তিনি ইন্দ্রকে অভিশাপ দিলেন যে ওর সারা শরীরে 100 যৌনাঙ্গ তৈরি হোক। ব্যাস, ইন্দ্র ওই অভিশাপ পাওয়ার সাথে সাথে কামের জ্বালায় ছটফট করতে শুরু করলেন, থাকতে পারছেন না। তখন দেবগুরু বৃহস্পতি কাছে গেলেন। বৃহস্পতি বললেন একমাত্রই গৌতম মুনি তোমার এই পাপটাকে খণ্ডন করতে পারবে, তুমি তার কাছে যাও। ওনার কাছে গিয়ে হাতে পায়ে ধরে ক্ষমা চাইলেন গুরুপত্নীর সাথে সম্ভব করার জন্য। তখন বললেন রাধা অষ্টমী যদি তুমি পালন করো তাহলে তুমি এই পাপ থেকে মুক্তি পাবে। তা রাধা অষ্টমী পালন করার পর কি হলো, ওই 100 যৌনাঙ্গ 100 চোখে পরিণত হলো, যার জন্য সহস্র চোখ ইন্দ্রের আর এক নাম। ঠিক তেমনটি কেউ যেটা বলে যেটা যেখান থেকে এসছে সেখানে ফেরত যাবে, যে মধ্যখানে করিয়েছে বা এনেছে তার কর্মফল সে পাবে তোমার উন্নতিতে। আর একটা ঘটনা তাহলে বলি তোমাকে, শোন। একটা ছেলে দুর্গাপুরে, সে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বিজনেস করে। ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর বিজনেস করার ফলে ওর বহু ক্লায়েন্টের সাথে যোগাযোগ হয়, খুব সার্ভিস, বেটার সার্ভিস দেয়। এরকম টাইমে একটি ছেলের সাথে ওর আলাপ হয়, তাদের সোনার দোকান। আলাপ হতে গিয়ে তার ওয়াইফের সাথে আলাপ হয়। এবার ওয়াইফটা ছিল ভীষণ অর্থলোভী। অর্থলোভী, আচ্ছা। ছেলেটা সৎ সরল, তাকে ব্ল্যাক ম্যাজিক করে তার ব্যবসাটাকে নষ্ট করার চেষ্টা করল ওনার ওয়াইফ। হ্যাঁ, আচ্ছা। কারণ ভালোভাবে বন্ধুত্বভাবে মিশে প্রচুর অর্থ ওর থেকে সম্ভব করার চেষ্টা করছিল, ফ্যান্স করে। কিন্তু ছেলেটা খুব সৎ ছিল, অনেস্ট ছিল, সেগুলো দিকে পা দেয়নি। ব্ল্যাক ম্যাজিক করে ওকে নষ্ট করার চেষ্টা করলো। আমার কাছে এলো যে দাদা দেখুন না, হওয়া ব্যবসাগুলো হচ্ছে না, ট্যুর গুলো দিনের পর দিন ক্যান্সেল হচ্ছে, কেন হচ্ছে, কি কারণ হচ্ছে তাও বুঝতে পারছি না। আমি ওকে ব্ল্যাক ম্যাজিক গুলো খণ্ডন করলাম। খণ্ডন করার পর ও দিব্য সুস্থ হয়ে আবার ব্যবসা শুরু করলো। মেয়েটা কি করলো, ওকে এইবার ফলস শিলকাহানি কেসে ফাঁসাল। আচ্ছা। সঙ্গে আইনের দুটো পার্ট আছে, একটা 161 যেটা পুলিশের কাছে গোপন জবানবন্দি, আর একটা 164 যেখানে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি। আচ্ছা। তার সাথে পুলিশ প্যাকড আপ হয়ে গেল মেয়েটার সাথে, কিছু অর্থ, এবং তার সাথে বুঝতেই পারছো মেয়েটা তো সেই চরিত্রের, অবশ্যই, না হলে এরকম করবে কেন। এইবার যাই হোক, প্যাকড আপ হয়ে আইও কি করলো, ওই ছেলেটাকে আরেকটু নাজরালে ফেলার জন্য 164 পেয়ার করে মেয়েটা 164 গিয়ে বললো আমি বিভিন্ন জায়গায় ওর সাথে গিয়ে মামলাটা সঙ্গে সঙ্গে হয়ে গেল। শিলতাহানি ছিল, ম্যাজিস্ট্রেট চলে মামলা, ব্যাস। ওকে তো পুলিশ খুঁজছে, ও আমার কাছে এসছে, ওর শিলতাহানি থেকে ডাইরেক্ট একেবারে ধর্ষণে চলে গেল। ধর্ষণে ও দেনেন্দার এলো, দেখলাম মাঙ্গলিকটা মারাত্মক আছে, কিন্তু এই মাঙ্গলিক খণ্ডন করালে ওর জামিন হওয়া খুব টাফ। ওকে সঙ্গে সঙ্গে পারিজাত বগলামুখীর কর্মকাণ্ড, পূজা পাঠ, হোমযজ্ঞ, আমার পঞ্চমুণ্ডী আশ্রমে বসে বগলার হোম, ষোড়শোচ্চারে পুজো, কৌলাচার, মানে তন্ত্রের শ্রেষ্ঠ আচার হচ্ছে কৌলাচার। সাধারণ আচার থেকে কৌলাচার তন্ত্রের শ্রেষ্ঠ আচার। এটা কি কৌলাচার? হচ্ছে বিভিন্ন ভাবে তন্ত্রের 136 রকম সামগ্রী দিয়ে পূজা পাঠ যোগ্য করা, একদম। তার মধ্যে 36 খানা তোমার হচ্ছে মুদ্রা থাকবে, মুদ্রা, পার্থিব শিবলিঙ্গের পুজো থাকবে, ঠিক আছে। একদিকে চণ্ডী পাঠ হবে, একদিকে শান্তি সত্যায়ন চলবে, পঞ্চাঙ্গ শান্তি সত্যায়ন, ঠিক আছে। একদিকে বিষ্ণুর উপর শত বা সহস্র তুলসী পাতা যেমন প্রদান হবে, তেমন পার্থিব শিবলিঙ্গের উপর আবার বেলপত্র হবে, আবার এদিকে বগলার হোমযজ্ঞে পূজা পাঠ হবে। এবং এখানে 5 জন ব্রাহ্মণ মিলে এই কাজটা করবে, ঠিক আছে। এখানে বৈষ্ণব আচার হবে, তন্ত্র আচার হবে, বামাচার হবে, কৌলাচার হবে। এগুলো টোটাল গুপ্ত, ঠিক আছে। এবং এগুলো মিডিয়াতে দেখাতে নেই,
ঠিক আছে, কারণ গুরুর আদেশ ছাড়া তুমি মিডিয়াতে দেখাতে পারো না। গুরুর আদেশে এই কাজগুলো, গুরু না আদেশ দিলে শ্রেষ্ঠ আচার হচ্ছে তন্ত্রের কৌলাচার তুমি করতে পারো না। সাধারণ আচার হচ্ছে বাড়িতে নর্মাল পূজা পাঠ হোমযজ্ঞ, এই সাধারণ আচারেও কিছু নিয়ম আছে, বলবো। প্রশ্নটা করবে সাধারণ আচারের নিয়ম কি আমি বলবো। তা যাই হোক করলাম, করার পর হাইকোর্টে বেলের অ্যাপিল করলো। করার পর ও লয়ার যখন ডিফেন্সকে মানে গভর্নমেন্টের লয়ারকে চাপ দিতে শুরু করলো, মেডিকেল রিপোর্ট কোথায়, না মেয়েটা ইন্টারেস্টেড নয় মেডিকেল রিপোর্ট। বেশ, মেয়েটা বলছে একবার নয় একাধিকবার 164 বলছে আমি বলছি। তাহলে যখন জানে আমার ক্লায়েন্ট ডিফেন্সকে বলছে যে তার করার প্রবণতা আছে, তাহলে একাধিকবার বিভিন্ন জায়গায় গেল কেন? একবার কামাখ্যা, একবার তারাপীঠ, একবার বেনারস। বুঝতেই পারছে কেউ জেনে শুনে ধর্ষিত হয় বারবার। হ্যাঁ, ধর্ষণ যখন যেখানে হয়েছে সেখানে কোথায় কোথায় হয়েছে তার রিপোর্ট কোথায়? সেটাই। সেখানে কেন পুলিশকে জানানো হয়নি? কেন ঘটনা ঘটার 2 বছর পর গিয়ে কমপ্লেন করছে? এইসব জজ শুনে কি করলো, একে তো বেল দিয়েই দিল, যে ছেলেটি আমার কাছে এসেছিল তার সাথে ক্রসিং বলে একটা অপশন আছে আচ্ছা হাইকোর্টে, সেই ক্রসের অর্ডার দিল মহামান্য আমাদের কলকাতা উচ্চ আদালত হাইকোর্ট বিচারপতি। দেওয়ার পর যে ক্রসিং করলে এবার মেয়েটাকে তো আসতে হবে, মেয়েটাকে আসতে হবে, মেয়েটাকে জবাবগুলো দিতে হবে। জবাব দেওয়ার ভয়ে মেয়েটা আত্মহত্যা, একদম কাউকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। মানে ও কর্মফলটা পেয়ে গেল, সঙ্গে সঙ্গে পেয়ে গেল। কারণ ওর যে প্ল্যানেট গুলো খারাপ ছিল আমি পূজা পাঠ করে দিলাম। এবারে এই যে আত্মহত্যা করা জানতো আর এক বড় অপরাধ, মহাপাপ, আত্মহত্যা মহাপাপ। এবং তুমি আত্মহত্যা করার অপরাধে গভর্নমেন্ট কিন্তু একটা সুমোটো মামলা তৈরি করে। তুমি যদি বেঁচে ফেরো তাহলে তোমাকে অ্যারেস্ট করতে পারে, সেই রাইট রয়েছে। যার জন্য আমাদের স্বেচ্ছায় মৃত্যুবরণ কিন্তু অধিকার নেই, যার জন্য অনেকে লেখে এটা কিন্তু অধিকার দেওয়া হয় না। কারণ যত বড় মানুষই হোক তাকে অন্ন বস্ত্র বাসস্থান দিতে হবে, সে আসামি হোক আর যেই হোক। যার জন্য দেখবে জেলখানা কয়েদিরা যদি অনশন করে তাদেরকে গিয়ে ইংরেজ আমলেও নেতাজি সুভাষচন্দ্র অনশন করে কিন্তু সরস্বতী পুজো চালু করেছিলেন, করে তাকে গিয়ে জেলার সাহেব থেকে মন্ত্রী সাহেব জিজ্ঞেস করে কেন করছে, তার কি অসুবিধা জেলের মধ্যে, কি চাই। ঠিক আছে, অবশ্য সে যদি বলে আমি মুক্তি চাই, আইনের মাধ্যমে যেভাবে মুক্তি হয় সেভাবে হবে, যদি নির্দোষ প্রমাণিত হয় অবশ্যই মুক্তি হবে। তা এই জায়গায় হচ্ছে কর্মফল। ওর যেহেতু আমি জায়গাগুলিকে ঠিক করে দিয়েছিলাম, এইবার মহা আত্মাকে যদি কেউ হত্যা করে 144 বছরে তার মুক্তি নেই। সে যতই পেটশিলায় গিয়ে পিণ্ডদান করুক আর যতই যা পূজা পাঠ করুক, আত্মা হত্যা এগুলোকে পিশাচ, এই পিশাচকে নিয়ে এসে বিভিন্ন অঘটতন্ত্ররা ব্ল্যাক ম্যাজিক করে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ধরুন ঠিক আছে আমি কর্মফল যেটা আপনি বোঝালেন আমি সম্পূর্ণ বুঝলাম, কিন্তু এই ছেলেটার ক্ষেত্রেই আমি ধরলাম যে ওর উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, তো ওটা কি ওর একটা ভাগ্যের ফের নয়? ওটা কি ওর কোনো কর্মফল নয় যার জন্য ওর মধ্যে ও জড়িত হলো? দেখো, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। ভাগ্যে তোমার কি লেখা থাকতে পারে আর ফলে কি হতে পারে আর চেষ্টা করলে কি হতে পারে, তার একটা ছোট্ট গল্প বলি। নিশ্চয়ই। এক বন্ধু খুব মন খারাপ করে বসে আছে, আর এক বন্ধু এলো, এসে বলছে তুই মন খারাপ করে বসে আছিস কেন? বলছে আর বলিস না, মন মেজাজটা ভালো নয়, কিচ্ছু ভালো লাগছে না। বলছে চল একটু মদ খাই আর বাইজি বাড়ি গিয়ে বাইজি নাচ দেখি। বলছে তুই যে, আমি যাব না। ওই বন্ধুটাও চলে গেল, বাইজি বাড়ি গেল, মদ খেলো, জুয়া খেললো, 1 লাখ টাকা পর্যন্ত নিয়ে ও বাড়ি ফিরছে। যে বন্ধুটা বলছে আমি যাব না, সে চলে গেল কোন একটি ঈশ্বরের মন্দিরে, গিয়ে সারাদিন ঈশ্বরের ভজন করলো, রাতে প্রসাদ খেলো, খেয়ে বাড়ি ফিরছে। এমন টাইমে ওর একটি ইটে হোঁচট লাগলো। ইটে হোঁচট লাগার পর রক্ত বেরোলো। তখন বলছে হে মধুসূদন, হে কৃষ্ণ, সারাদিন আমি ঈশ্বরের নাম জপ করলাম, ভজন করলাম, আমি তোমার দেওয়া
প্রসাদ প্রসাদ অন্ন গ্রহণ আমি করলাম। গ্রহণ করলাম, হুম। আর তুমি আমারই রক্তপাত করালে। হুম। অথচ যে হুম। গিয়ে বাইজি বাড়িতে বাইজির নাচ দেখলো, হুম। যৌন সম্ভোগ করলো, হুম। টাকা বা ওড়ালো, হুম। সে 1 লাখ টাকা পেয়ে এলো হুম। জুয়াতে, হুম। আর এই কি তোমার বিচার? হুম। তখন ঈশ্বর নেমে বলছে, হুম। আজকে তোর মৃত্যুর দিন ছিল, হুম। কিন্তু তুই যেহেতু সারাদিন আমার নাম গান করেছিস, সেদিন অন্ন ওইটুকু প্রসাদ গ্রহণ করেছিস, সেটা তোর খারাপটা অল্পের উপর বেঁচে গেল। আর ওর আজকে কোটি টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু নিজের দোষে আজকে ও লাখপতি থাকলো। এর মানে এবার বুঝেছো? ভাগ্যে তোমার যদি খুব কষ্ট লেখা থাকে, হুম। কষ্ট পাবে, হুম। কিন্তু সেই কষ্টটাকে মালুম দেওয়ার জন্য মলমও দরকার। সেটা হচ্ছে কোনো ভালো জ্যোতিষ তান্ত্রিকের কাছে গিয়ে যদি সঠিক প্রতিকার করে নেওয়া হয়, হুম। কথায় বলে হুম। দরিদ্র হয়ে জন্মটা অপরাধ নয়, দরিদ্র থাকাটাই অপরাধ। তাহলে কিন্তু অবশ্যই তার থেকে মুক্তি মিলবে। তুমি একটা জিনিস ভাবো তো, এখন তো বর্তমান খুব ফাস্ট লাইফ। হুম। আগেকার দিনে এক একটা বাড়িতে মা ঠাকুমাদের 8টা 10টা 12টা, এমনকি আমাদের যিনি বীর সন্ন্যাসী নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি ছিলেন পিতামাতার 9ম সন্তান, হ্যাঁ। জানেন। তাহলে ভালো স্কুলে পড়তো, হ্যাঁ। জানকীনাথ বসুর হুম। সন্তান, হুম। এবং আজকে বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, একদম। আজকে আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, হুম। তিনি অর্থনৈতিক ভাবে খারাপ হয়ে গেছিলেন বাবার মৃত্যুর পর, হুম। কিন্তু তার তো অর্থনৈতিক অবস্থা ভীষণ ভালো ছিল। হুম। তাহলে একজন হুম। পিতা কর্ম করত, হুম। বসে সবাই খেত, হুম। একান্নবর্তী পরিবার। হুম। এখন দেখবে পিতা মাতা বোধ কর্পোরেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে কাজ করছে, কিন্তু একটা সন্তান মানুষ করতে পারছে পারছে না। না। মাসের শেষে অভাবটা অভাবই থেকে যাচ্ছে, তখন হয় ক্রেডিট কার্ড আর না হয় কোনো পার্সোনাল লোন নিতে হচ্ছে। হুম। হচ্ছে কিনা? একদমই। হ্যাঁ, একদম। কেন? এখন তো পার্থিব সুখ এসে গেছে, হুম। কিন্তু ঈশ্বরের প্রতি সাধনাটা আমাদের নেই, নেই। কমে গেছে। সময়ের আগেকার দিনে মা ঠাকুমারা সাধারণভাবে হুম। ঘিয়ের প্রদীপ নিয়ে তুলসী তলায় জ্বালাতো, হুম। জ্বালাতো তো। হুম। সন্ধে আচ্ছা। দেওয়া হতো। শঙ্খধ্বনি হুম। বাজানো হতো, একদম। সন্ধে দেওয়া হতো। হুম। আজকে আমাদের কাছে পুজোটা হয়ে গেছে ফ্যাশন, হুম। শো আপ। একদম। কিন্তু চাকচমক চাকচিক্যটা দেখানোর জন্য, হুম। পুজোটার মধ্যে আন্তরিকতা নেই বলেই আজকে আমরা দিনের পর দিন ঠকছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে ঢোকাটা ছিল মা বোনদের রীতিনীতি। হুম। কারণ হচ্ছে মা অন্নপূর্ণাকে অন্নপূর্ণা। পাওয়ার হাউস বলা হয়, যেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব যার কাছে ভিক্ষে চেয়েছিলেন, হুম। সেখানে তুমি আমি কে রে ভাই? সেটাই। একদম। কিন্তু আজকে কি হচ্ছে, ঘুমের থেকে উঠেই সঙ্গে ব্যক্তি। সঙ্গে ব্যক্তি, নাহলে ঘুম ভাঙছে না। বাসি জামা কাপড় ছাড়া হচ্ছে কখন, কেউ দুপুর বেলা, কেউ বিকাল বেলা, ঠিক নেই। সন্ধ্যের পর মা বোনদের মাথায় চিরুনি দিতে নেই। নেই, একদমই। এখন তুমি দেখবে হুম। বিউটি পার্লারে কোনো টাইম লিমিট থাকছে না। না। মিডনাইট পার্টিতে 8টার দিকে মেকআপ করে বেরোচ্ছে, হুম। চুল টুল এ করে। কখনো বিয়ে বাড়ির পার্টি সন্ধে বেজে যাচ্ছে, হেয়ার ড্রেসার আসছে, তারপরে হেয়ার ড্রেস করছে। তাহলে আমরা নিজেরা যখন এই চাকচিক্য দেখাচ্ছি, তখন আমাদের মধ্যে দারিদ্র তো আসবেই। ঈশ্বরকে কোনোদিন তুলসী তলায় ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ ছাড়া অন্য কোনো তেলের প্রদীপ জ্বালাতে নেই। হুম। আগেকার দিনে দেখবে যিনি বাড়ির প্রধান কর্তা, তাকে ঘি ভাত দেওয়া হতো, হুম। উঠে গেছে। কোলেস্ট্রল হাই হয়ে যাবে না? না, সেটার জন্য কিন্তু আবার আগেকার দিনে মানুষ দেখবে খুব পরিশ্রম করতো। পরিশ্রম করতে। এখন তো এখন সব তো বসে সব বসে। বসে বসে। কেউ তাহলে- হাঁটতেও যায় না। তাহলে আসবে না কেন? তাহলে কোলেস্ট্রল কেন? অনেক ট্রলি চলে অনেক আসবে, স্ট্রলি চলে আসবে। ঠিক আছে? সেটাই। এই হচ্ছে ঘটনা। আমরা সাধারণ আচারগুলোকে ভুলে যাই। কৃষ্ণ তুলসী রাধা তুলসী একত্রে রাখতে হয়। হ্যাঁ। কৃষ্ণ বিনা একটাকে রাধা রাখতে নয়, নেই, রাধা হ্যাঁ। বিনা কৃষ্ণ নয়। কৃষ্ণ তুলসী একসাথে রাখতে। তৃতীয় কথা, বাড়ির উত্তর পূর্ব কোণে
সব সময় তুলসী তলা হওয়া উচিত। উত্তর পূর্ব, একদম ঈশান কোণ। সেখানে 3টে গাছ ম্যান্ডেটারি রাখতে হবে। একটা হচ্ছে স্বামী গাছ, হুম, দ্বিতীয় হচ্ছে রাধা তুলসী কৃষ্ণ তুলসীর গাছ, তৃতীয় হচ্ছে হলুদ গাছ। এবং এইখানে প্রতিদিন সকাল সন্ধ্যে ধূপ আর দীপ জ্বালাতে হবে, মোমবাতি নয়, ধূপ আর দীপ। এবং ধূপটা হবে চন্দন কিংবা জেসমিন ধূপ, জুঁই ফুল যাকে বলা হয়। তাহলে বাড়ি দারিদ্রতা অটোমেটিক চলে যাবে। এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে। অনেক অ্যাস্ট্রোলজার কাছে শুনেছি যে এই স্বামী গাছ যেটা আপনি বললেন সেটা বড় ঠাকুর মানে শনিদেবের মানে প্রতীক আর কি, তো ওটা নাকি বাড়িতে রাখা যায় না। প্রথম কথা ভুল। আচ্ছা, শনি দেবের প্রতীক নয়, স্বামী গাছ হচ্ছে বজরংবলীর প্রিয় প্রতীক, মঙ্গলের আচ্ছা। প্রতীক। ওকে। একটু আগে আমি তোমাকে বলেছিলাম, তোমাকে যদি পুলিশ অ্যারেস্ট করে তোমার লয়ার ধরতে হবে। এবং দ্বিতীয় কথা, শনি বার পুজো, শনি মন্দিরের দান, শনির পাঁচালি পড়া, এগুলো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। হ্যাঁ, বাড়িতে করতেন না, শুধু বাড়িতে নয়, কারুরই করতে নেই। আচ্ছা। কারণ হচ্ছে শনি হচ্ছে কর্মফল দাতা, তার প্রতীক লোহা। তুমি যেমনটি কর্ম করবে তেমনটি ফল পাবে। তুমি একটা জিনিস ভালো করে দেখো তো, বাঙালি অধ্যুষিত আসাম, ত্রিপুরা, পশ্চিমবাংলা ছাড়া তুমি ভারতবর্ষের মধ্যে আর কোথায় বেশি করে শনি মন্দির পাবে? এখানে মোড়ে মোড়ে শনি মন্দির। শনি হচ্ছে কঠোর পরিশ্রমের প্রতীক, তাই কর্মফলের দেবতা। আজকে ধরো তুমি তারাপীঠ গেলে, মা কামাখ্যার কাছে গেলে, কিংবা দক্ষিণেশ্বর গেলে ভবতারিণীর কাছে, বা কালীঘাট গেলে, যখনই পূজা পাঠ দিলে, দেওয়ার পর তার প্রসাদটা নিয়ে এসে বাড়ির মধ্যে ঢুকে সবাই মিলে ভাগ করে খেলে। শনির প্রসাদ কোথায় কোথায়? বাইরে খেতে হয়, পা ধুয়ে ঘরে ঢুকতে হয়। পা ধুয়ে নয়, আগেকার দিনে ঠাকুমারা বলতো স্নান করে ঢুকবি। আচ্ছা, স্নান করে কোথায় ঢোকে? যদি শ্মশানে বা হসপিটালে যায়, যেখানে পয়জেন্স আছে, তাহলে শনি পয়জেন্স। শনির নিজস্ব কি আছে? নীল অপরিচিতা, সেটা তো নীলকণ্ঠ শিবের, মহাদেবের। সিন্নি, সেটা তো নারায়ণের। নিজের আছে কি? শনি কর্মফল, তুমি যেমনটি কর্ম করবে তেমনটি ফল পাবে। শনিকে পুজো দিয়ে আজ পর্যন্ত অবনতি ছাড়া করে উন্নতি হয়। আচ্ছা, যার কাছে যাবে দেখবে কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, মাজায় ব্যথা আছে, আমি গ্যারান্টি দিয়ে চোখ বন্ধ করে বলছি, তাদের বাড়িতে কেউ না কেউ শনি পুজো শনিবার করে পালন। বিগ চ্যালেঞ্জ, মিলিয়ে না। তাদের ঝুট ঝামেলা অশান্তি কোনোভাবে রিলিফ হয়। শনিবার পালন করা, আমি বলি, একমাত্র ব্রাহ্মণদের কিছু পকেট ভর্তি পয়সা। তাছাড়া শনি বলে কোন গ্রহকে পূজা পাঠ হোমযজ্ঞ করতে নেই। যার জন্য বলা আছে, গানেও বলেছে, নীলা নাকি সকলের সয় না। নীলা যেমন পড়তে নেই, ঠিক আছে, ওটা কোটিতে একজন। ঠিক তেমনটি শনি পুজো করে লাভ নেই। তুমি মারোয়াড়িরা শনি পুজো করে দেখেছো? আচ্ছা, আমাদের বেশি দরকার নেই, বেশি দূর যেতে হবে না। মারোয়াড়িরা তো সব থেকে বেশি ভগবান মানে। তুমি আমাদের বড় বাজারে গিয়ে একটা শনি মন্দির খুঁজে দেখাতে পারবে? মনে হয় না, দায়িত্ব নিয়ে বলছি পারবে না। ওখানে সত্যনারায়ণ পার্ক আছে, নারায়ণের আছে, ওখানে রাম সীতা হনুমানজির মন্দির আছে, ওখানে দুর্গা মন্দির আছে, ওখানে জগন্নাথ পূজা পর্যন্ত হয়। কিন্তু বড় বাজারে কোনো জায়গায় শনি মন্দির নেই। ঠিক তেমনটি। এবং তোমাকে জানিয়ে রাখি, ভারতবর্ষে বাঙালিদের শনিকে ভয় পাওয়ানো একটা বিজনেস। এটা একদম পারফেক্ট কথা। ঠিক আছে, শনি 7.5। আমি বলি, শনি 7.5-তে আমার মেয়ে সিবিএসসি বোর্ডে 95% নাম্বার পেয়ে পাস করেছে। তো শনি 7.5 মানুষের জীবনে 3 বার আসে, 30 বছর পর পর। প্রথম শনি 7.5 ভেজে তোমার মহাগুরুর গুরু মারা যাবে, এটা ন্যাচারাল। মহাগুরুর মানে গুরু যিনি মহাগুরু, মানে হয় ঠাকুমা,
নয় ঠাকুরদা, আচ্ছা। নয় দিদা, হুম, যারা গুরুর গুরু হুম। তারা মারা যাবে। হুম, দ্বিতীয় শনির ফেজে হুম, তোমার গুরুজন মারা যাবে। আচ্ছা। তৃতীয় শনির ফেজে তুমি অসুস্থ হবে। এটা বয়স অনুযায়ী। মানে একটা যেটা ওই 2.5 বছরের থাকে সেটাতে? না, তাহলে 7.5 বছর অন্তর 3 বার আসে, 30 বছর অন্তর অন্তর আসে। 90 বছর তাহলে তো বয়স হতে হবে। অনেকে পায় না থার্ড ফেজটা, হ্যাঁ, অনেকে পায় না। আচ্ছা, 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 অনেকে থার্ড ফেজ পায় না, সেকেন্ড ফেজ পর্যন্ত পায়, আচ্ছা। থার্ড ফেজ পায় না। হুম, সেই জন্য হিসাবটা একই, এটা নতুন কিছু নয়। ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, অঙ্কটা জ্যোতিষদের ভয় দেখানোর হিসাবটা আমি করিয়ে দিচ্ছি। কোথায় জ্যোতিষটা ভয় দেখা? হুম। ধরো তোমার এখন বছর 1, হুম, তাহলে তোমার 7.5 বছর চলবে, মানে 7.5 বছর। হুম, তোমার যদি মা বাবার বয়স 30 হয়, হুম। তাহলে তোমার ঠাকুমা বা ঠাকুরদার বয়স 30 আরো হবে 60। হুম, তোমার যখন 60 বছর 7.5 বছর হবে, তখন ওনাদের কারোর না কারোর বয়স 70-এর কোটায় যাবে। হুম। তখন তো কারোর না কারোর মৃত্যু মৃত্যু হবেই হবেই, হ্যাঁ। হবেই। হুম, দ্বিতীয় কথা হচ্ছে, তোমার যখন বয়স 30 হবে, হুম, তখন তোমার ঠাকুমা ঠাকুরদার বয়সটা পেরিয়ে গেল, হুম, তোমার বাবা মার বয়সটা তখন 70-এর কাছাকাছি 75-এর কোটায় যাবে। কারণ না কারোর মৃত্যু হবেই। হুম, কারণ আমাদের বর্তমানে ফার্স্ট লাইফে, হুম, এই 20 শতাব্দীতে খুব ফার্স্ট লাইফ, এবং খাওয়া দাওয়ায় দেখবে সবার বাড়িতে কম বেশি কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড, ব্লাড প্রেশার, সুগার আছে। হুম। এটা ন্যাচারাল, হুম। এটা নিয়ে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। হুম। কালো তিল দান করতে হবে, শনিকে শনিকে গিয়ে পালন করতে হবে, সরষের তেল দিতে শোষক হবে। তেল দিতে হবে, ফালতু কথা। শনিকে যদি জব্দ করতে হয়, মঙ্গলের প্রতিকার করো। হনুমানজির পুজো করতে হবে। হনুমান বজরংবলীর পূজা পাঠ করো। হুম। পারলে পীতাম্বরী দেবী হুম। স্বয়ং ওং হিং লিং বগলমুখী দেবী মম সর্বাদুষ্টং বাচং মুখং স্তম্ভং জীবায় কিলয় কিলয়, অর্থাৎ বগলার পূজা পাঠ করো। দেখো শনির 7.5 তোমাকে কিচ্ছু ক্ষতি করতে পারবে না। শনিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, শনি মন্দিরে আশেপাশে দাঁড়ানোর কোনো কারণ নেই। আচ্ছা, তুমি কোনোদিন তোমার চোখে পড়েছে কেউ বিএমডব্লিউ বা মার্সিডিজ বেঞ্চ নিয়ে যাচ্ছে শনির মন্দিরের পাশ দিয়ে, সে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে কোনো প্রণামী দিয়েছে? কেন দেয় না? ওই এটাই কারণে। জানি। হ্যাঁ। কারণ শনিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেখানে স্বয়ং আমাদের নক্ষত্রের প্রধান সূর্য দেব শনির ছায়াপুত্র বলে হুম। অস্বীকার করে, হুম, শনিদেবও সূর্যকে অস্বীকার করে, হুম। সেখানে তুমি আমি কে? আমাদের ভয় পাওয়ানোর একটা ধান্দা শনিকে, আদার্স কিছু নয়। শনি 7.5 চললে খণ্ডন হয় না, অটো সিস্টেমেই খণ্ডন হয়। যেমন তোমার খিদের পর পেট ভর্তি খাবার হয়ে যাওয়ার পর অটো সিস্টেমে বায়োলজিক্যালি সার্কেল হয়ে যায়, দেখবে ঠিক 4 ঘন্টা পর একটু খিদে পাবে, হুম, ঠিক তেমনই 7.5 বছর পর অটোমেটিক শনি চলে যাবে। শনি যদি কোনো ক্ষতি করে শনি 7.5 চলাকালীন, তখন তোমাকে এই কাজগুলো করতে হবে। বগলার পূজা পাঠ, হোমযজ্ঞ, তার সাথে বজ্রংবলীর পূজা পাঠ, হোমযজ্ঞ, চামেলি তেলের প্রদীপ প্রতি মঙ্গলবার শনিবার করে বজরংবলীর সামনে জ্বালাতে হবে। ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। এটা আজকে মানে নতুন একটা শুনলাম, মানে খুব ভালো লাগলো, যদিও লজিক খুবই সুন্দরভাবে লজিক বুঝিয়েছেন উনি, খুব ভালো লাগলো। আরেকটা আপনার কাছে, এই যে তিলক আপনারা পড়েন, মানে অনেক অ্যাস্ট্রোলজারকে দেখেছি বা তান্ত্রিকদেরকেও দেখেছি, এই তিলকের অর্থ কি? দেখো, প্রথম কথা হচ্ছে তিলক বহুগুণ সম্পন্ন, হুম, বিভিন্ন কাজের হুম। জন্য বিভিন্ন তিলক। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন, আচ্ছা, একদম। কিরকম? যারা ধরো শক্তির পুজো করে, দশমা বিদ্যার পুজো করে, হুম, তারা দেখবে লাল পরে। হুম, লাল পরার তিলকের সময় হুম। তিলকের একটা মন্ত্র আছে, ওং হিং লিং সর্বশক্তি শান্তি মম। আচ্ছা, ঠিক আছে? মানে এটা সবার ক্ষেত্রে, ছেলে মেয়ে, পুরুষ বোধ মহিলা উভয়ের বোধ ক্ষেত্রে? বোধ। আচ্ছা। হুম, ওং মানে ওঙ্কারেশ্বর, হুম, ব্রাহ্মণ অব্রাহ্মণ সবাই জপ করতে পারে। আচ্ছা, তিলক পড়ার সময় এই মন্ত্রটি জপ করতে হয়, ওং হিং লিং সর্বশক্তি সর্বশান্তি মম। আচ্ছা। যে মেয়ে হুম, বা ছেলে কোনো অবস্থাতে মনে করো বিয়ের সম্বন্ধ আসছে না, হুম, তারা প্রত্যেক দিন হুম, ওং হিং লিং সর্বশক্তি শান্তি মম বলে হুম। হলুদের টিপ পড়ুক, আচ্ছা। দেখবে
বিবাহের জায়গাটা চলে আসবে, যোগাযোগটা আসবে। এবার যোগাযোগটা ম্যাচুরিটি করবে কি করবে না সেটা কিন্তু প্ল্যানেটের বিষয়, সেটার জন্য জ্যোতিষতান্ত্রিকের কাছে যেতে হবে। আচ্ছা। যারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য দুটো তিলক খুব ভালো। একটা হচ্ছে টক দই, দই বলতে টক দই হতে হবে, আর একটা হচ্ছে সাদা চন্দনের সাথে কেশর যুক্ত করে। যারা খুব অর্থনৈতিক দারিদ্র্যের মধ্যে যাচ্ছে, স্নান করে কেশরের সাথে চন্দন যুক্ত করে জোয়ারের জল আনতে হবে পুষ্যা নক্ষত্রে। যদি পুষ্যা নক্ষত্রে জোয়ারের জল না আনতে পারে তাহলে যে কোনো জলে ঘষে রাম রাহবে নমঃ বলে যদি কপাল কণ্ঠে নাভিতে লাগায় তাহলে ব্যবসার উন্নতি আস্তে আস্তে বাড়ে। মন্ত্রটা কি বললেন আরেকবার? রাম রাহবে নমঃ। পুষ্পা নক্ষত্রে জোয়ারের জলের সাথে, হ্যাঁ, যদি না আনতে পারে তার যে কোনো জল, শুধু গঙ্গার কিন্তু অবশ্যই জোয়ারের জল, কিন্তু পুষ্যা নক্ষত্রে গঙ্গার জোয়ারের জল অতি পবিত্র। যার জন্য 27টা নক্ষত্রের মধ্যে শ্রেষ্ঠ নক্ষত্র হচ্ছে পুষ্যা, যে পুষ্যা নক্ষত্র অবস্থান হচ্ছে গরুর দুধের বাট। যে আমি বলছিলাম না মাতৃদুধের বিকল্প নেই, তেমন গরুর দুধেরও কোনো বিকল্প নেই। গরুর দুধের বাট যেখানে বসবাস করেন স্বয়ং শ্রীকৃষ্ণ। পুষ্যা নক্ষত্র শ্রেষ্ঠ নক্ষত্র, প্রতি মাসে একবার করে পড়ে পঞ্জিকা দেখে নেবেন, যে কোনো দিন সেই নক্ষত্র অনুযায়ী জোয়ার কখন আছে, সেই তিথি অনুযায়ী জোয়ার কখন আছে, সেই জল নিয়ে আসবে। আর যারা ভীষণ মামলা মোকদ্দমায় ফেসে গেছে, কোনোভাবে মুক্তি পাচ্ছেন না, তারা যদি প্রতিদিন টক দই ফোঁটা পড়ে এবং ওম হিং সর্বশক্তি সর্বশান্তি মম বলে, তাহলে মামলা মোকদ্দমা থেকে রিলিফ পাওয়ার জায়গাটা তৈরি হবে। তিলক বিভিন্ন রঙের তিলক বিভিন্ন কাজে। যারা পরীক্ষাতে দিয়ে যাচ্ছে তাদের জন্য এই বললাম হলুদ নয়, টক দই চন্দন এবং চন্দনের সাথে কেশর যুক্ত করে। অনেকে কালো তিলকও পড়ে। কালো তিলক তো তোমার যে বৈষ্ণব ধর্মের দীক্ষায় দীক্ষিত হতে হবে, অথবা অঘোর শক্তি দীক্ষায় দীক্ষিত। বৈষ্ণব ধর্মে দীক্ষিত মানে ওই যারা তুলসী মালা পড়ে? হ্যাঁ, তুলসী। আবার বৈষ্ণব ধর্মের দুটো পাঠ আলাদা রয়েছে, ঠিক আছে? সে বৈষ্ণব পদাবলী ইতিহাস নিয়ে ঘাটলে আবার তোমার 2 ঘন্টা 3 ঘন্টা চলে যাবে, ঠিক আছে? আর কালো তিলক তারাই পড়ে যারা অঘোর তন্ত্রের সাধক, তারা দেখবে কালো পোশাকও পরে, কালো তিলকও পরে, তারা মানুষের ক্ষতি ছাড়া ভালো পারে না। আচ্ছা আচ্ছা, এই বস্ত্র নিয়েও আছে অনেকে। কালো বস্ত্র মানেই তো অশুভর প্রতীক না? কালো বস্ত্র মানেই অশুভর প্রতীক? একদম তাই। আচ্ছা, কালো মানে কি? কিন্তু কৃষ্ণও তো আমাদের কালো। তিনি তো শ্যামবর্ণ, নীলাভ। কালো বলতে সেই মা কালো, কালীও তো কালো। হ্যাঁ, মা তো রক্ষা কালীর কালো। রক্ষা কালীর কালী কিন্তু আর শ্যামা কালী কিন্তু আলাদা। আমাদের মহাদেবের লিঙ্গও তো কালো না। এবার মহাদেবের লিঙ্গ কালো হচ্ছে মহেশ্বর, সেটা তো আমাদের যে কালো, সে কালো তো অঘোরতন্ত্রের সাধকদের কালো নয়। তাহলে আমি কৃষ্ণ কলি তাহলেই বলি, লোকে কালো বলে, কালো হরিণ চোখ। কালো হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক হচ্ছে সব সময় মনে রাখবে অশুভ শক্তির প্রতীক, যার জন্যেই তোমার হচ্ছে শিবের আর একটা নাম কিন্তু মহাকাল, শিবের আর একটা নাম সব। তার সাথে অঘোর শক্তি যারা করে তারাও মহাকালের উপাসক। সেখানে মহাকালের দুটো দিক রয়েছে, যার জন্য মহাকালকে বলা হয় ধ্বংসের প্রতীক। সৃষ্টির প্রতীক কে? বিষ্ণু। বিষ্ণু, হ্যাঁ। স্থিতির প্রতীক কে? ব্রহ্মা। তাহলে মহাকালকে কেন ধ্বংসের প্রতীক বলা হচ্ছে? তার কারণ হচ্ছে তিনি কালকে হরণ করতে পারেন। এবার যারা অঘোর করেন তারা কিন্তু শিবের সাধক, শিবের সাধক, ঠিক আছে? এবং তারা ব্ল্যাক ম্যাজিকটা করে। পৈশাচিক মুন্ডমালা পরে, পৈশাচিক বিরাসনে বসে তারা সবের উপর সাধনা করে তারা অঘোর বা পিশাচতন্ত্রের সাধক হন। তারা মানুষের উপর করেন। শিবের তো দুটো দিক, একটা হচ্ছে তিনি যেমন মহামৃত্যুঞ্জয়, মৃত্যু ব্যাধি ভয়ত কিন্তু কলিযুগে, আবার তিনি মহাকাল, তিনি আবার রক্ষাকর্তা, দ্বার রক্ষী।
তিনি আবার বৈদ্যনাথ বিভিন্ন রোগ অসুখ বিসুখের, মানে একই অঙ্গে বহুরূপ শিব, তাই জন্য ওনাকে বলে আদি যোগী। এই যে কুম্ভকর্ণের আমরা বলি 6 মাস ঘুম 6 মাস দিন, 6 মাস ঘুমিয়েছিলেন উনি আর 6 মাস জেগেছিলেন। এই কুম্ভকর্ণের ঘুমকে উনি ইন্দ্রাসন চাই থেকে নিদ্রাসন চাইয়ে ফেলেছিলেন ব্রহ্মার মানসকন্যা সরস্বতীর আশীর্বাদে। কিন্তু এই কুম্ভকর্ণের ঘুম নিয়ে আমরা হাসাহাসি করি, এটাও কিন্তু যোগনিদ্রা, আচ্ছা এটাও কিন্তু যোগনিদ্রা, এটাও কিন্তু মহাদেবের থেকে তৈরি। আচ্ছা অর্থাৎ যোগনিদ্রা। এই যে যারা সাধক বড় বাপু, তারা যোগনিদ্রার মাধ্যমে কিন্তু তারা রূপান্তরিত হয়। হ্যাঁ এটা শুনেছি। ঠিক আছে, তাহলে তুমি কোন দিকে যাবে? শিবকে নিয়ে বলতে গেলে তো শিব সদা সর্বত্র বিরাজমান, তার কাছে যে যেটা আশীর্বাদ চায় সে সেটা তথাস্তু দিয়ে দেয়। যার জন্য শিবকে সন্তুষ্ট করা খুব সহজ, অল্পেতে বেল পাতাতেই সন্তুষ্ট। আবার এই শিব এতটাই তিনি পতিব্রতা বলা যেতে পারে যে যখন স্বয়ং দেবী পার্বতী দক্ষ যজ্ঞের ওখানে গিয়েছিলেন আমন্ত্রণ না পাওয়ার পরেও, যে বাপের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আমি যাব না, তারপর যখন অপমান করেছিল স্বামী, তিনি যখন দেহত্যাগ করেছিলেন, তারপরে মনে আছে সারা বিশ্বে তটস্থ হয়ে গেছিল শিবনিত্যম নটরাজ। তিনি কি দেখিয়েছিলেন? তার তাণ্ডব। আর তার তাণ্ডবকে রক্ষা কে করেছিলেন? স্বয়ং বিষ্ণু, যার ফলে মায়ের 51টা পীঠ হয়েছিল। তার মধ্যে আমাদের কলকাতায় আছে মা দক্ষিণা কালী। এবার তুমি রক্ষা কালীর কথা বলছো, সেই রক্ষা কালী বা শিবের কালী, সেই পুজোর নিয়ম কি জানো? একই দিনে সূর্য ওঠার সাথে সাথে কাঠামো তৈরি করে মায়ের রং সূর্য অস্ত যাওয়ার আগে কমপ্লিট করতে হবে, ওই রাতেই বসতে হবে, পুজো কমপ্লিট করে সূর্য ওঠার আগে নিরঞ্জন করতে হবে। এটাই হচ্ছে মহাকালের, যেটা তুমি কালো কালী বলছো তার নিয়ম। আর আমরা যে কালী বাড়িতে পুজো করি ওটা হচ্ছে শ্যামা কালী। আর শ্মশানে যে কালী থাকে ওটা তো মহাকালের কালী। আচ্ছা, ওটা শ্মশান কালী, ও তো মহাকালের কালী। উনি তো একদিক দিয়ে মহাকাল, আবার একদিক দিয়ে শ্মশানও বাসেনি। আবার শিবও তো শ্মশানে থাকে, বললাম না? দেবদেব মহাদেব আদি যোগী, তাকে নিয়ে করতে গেলে সারাদিন সারা রাত চলে যাবে, তার লীলা তুমি শেষ করতে পারবে না। তিনি আবার আমাদের নবগ্রহের শ্রেষ্ঠ গ্রহ হচ্ছে চন্দ্র, মাতা হিসেবে সোমেশ্বরে পুজো হচ্ছে সোমনাথ, যেটা চন্দ্র গ্রহের কে শান্ত করার জন্য। আবার তিনি বৈদ্যনাথ। এই যে আমি এর আগেও বলেছিলাম একটা পডকাস্টে এপিসোডে, যে ধন্বন্তরী দিনটা ধনতেরাস হিসেবে পালন করা হয়। অ্যাকচুয়ালি ধনতেরাস বলে কোনো তেরাস নেই। আচ্ছা, ধন্বন্তরীর দিনটা কি? ধন্বন্তরী হচ্ছে স্বয়ং বৈদ্যনাথ অশ্বিনী কুমারের জন্ম হয়েছে, আচ্ছা, যেটা কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে। এটাকে বিশ্লেষার্থে ধনতেরাস করে দেওয়া হলো। আচ্ছা, আবার শোনো তাহলে আর একটা গল্প বলে দিই ছোট্ট করে 2 লাইনে। দেবতাদের সাথে অসুরের যুদ্ধ হয়েছিল 12 বছর। এই 12 বছর যুদ্ধ হওয়ার পর দেবতাদের অর্থের ভান্ডার শেষ হয়ে যায়। তখন স্বয়ং বিষ্ণু দেবতার আমাদের হচ্ছেন অর্থের দেবী, হচ্ছেন মা মহা পদ্মাবতী বা কমলা, কিংবা মা লক্ষ্মী আর কুবের, তারা গেলেন শিবের কাছে যে কি করা যায়, উপায় কি, অর্থ তো নেই, কার সাধনা করব। তখন শিব বললেন স্বর্ণ কার্ষণ ভৈরবের সাধনা করব। ইয়েস, স্বর্ণ কার্ষণ ভৈরব। সেটা কি? আমাদের দ্বাদশ ভৈরব জানো তো? দ্বাদশ ভৈরব 12খানা ভৈরব আছে। আচ্ছা, 12খানা ভৈরবের মধ্যে শ্রেষ্ঠ ভৈরব হচ্ছে স্বর্ণকর্ষণ ভৈরব, যেটা মহালক্ষ্মী এবং কুবের দেব, যেটা মহালক্ষ্মী এবং কুবের দেব সাধনা করেছিলেন শিবের আর এক অবতার। ভৈরব তো শিবের এক অবতার, ঠিক আছে? তার সাধনা করেছিলেন। সাধনার ফলে স্বর্ণকার্ষণ ভৈরবের সাধনার ফলে
অর্থ আবার দেবতাদের উজাড় হয়ে গেছিল। সেই দেবাদিদেব মহাদেব বকলমে ঘুরে কিন্তু অর্থ প্রদান করলেন, ফরম্যাটটা চেঞ্জ হলো। অর্থাৎ রবীন্দ্রনাথ লিখে গেছিলেন একটা কথা, এই মহাবিশ্বে বাবু হারায় না কিছু, তা সত্যি দেবাদিদেব হারায় না, কোনো না কোনো ফরম্যাটে কোনো না কোনো ভাবে চলে আসবে। তিনি আবার ধন্যান্তরী কাজ করবে, তিনি আবার মহাকাল তোমার তিনি কি করছেন, অশুভ আত্মাকে পাঠাচ্ছেন, আবার তাকে রিটার্ন নেওয়ার জন্য তিনি মহামৃত্যুঞ্জয় হয়ে যাচ্ছেন। মজার বিষয় না? উনিই তৈরি করছেন, উনিই ধ্বংস করছেন। তাহলে আবার তুমি দেখো, যেখানে যেখানে দেবাদিদেব মহাদেব আছেন সেখানে ভৈরব আছেন। হ্যাঁ, ভৈরব তো থাকবেনই, ভৈরব থাকবেন, দ্বার রক্ষী। কিন্তু আমাদের বড় ভুল কি বলতো, এই যে আমাদের তারাপীঠের ভৈরবকে, বড় ভৈরব হচ্ছে গুরু বামদেব, যিনি চলন্ত শিব। আমাদের প্রথম জানো আমরা কত বড় ভুল করি, আমরা তারাপীঠে যাই, সবাই পুজো দিই, সবার পুজো মা নেয় না। কেন নেয় না জানো? প্রথম কথা হচ্ছে সবাই তারাপীঠে তারা মায়ের কাছে যাচ্ছে, কিন্তু তিনি যার পুজোয় আগে সন্তুষ্ট হন সেই গুরু বামদেবের কাছে কজন যাচ্ছে? আগে ভৈরবের দর্শন করতে হবে, ভৈরবকে সন্তুষ্ট করতে হবে, পূজা পাঠ দিতে হবে, তারপরে গিয়ে মাকে দর্শন করতে হবে, তবেই সন্তুষ্ট। কথা আছে না, সন্তান না খেলে মা খায় না। আবার কাশী বিশ্বনাথের কাল ভৈরবকে দর্শন করতে হবে, মণিকর্ণিকা ঘাটকে দর্শন করতে হবে যেখানে তারক ব্রহ্ম নাম শোনাচ্ছেন, তারপর গিয়ে বিশ্বনাথকে দর্শন করতে হবে, তবেই তো দর্শন ঠিক হবে। কিন্তু আমাদের উল্টো। জগন্নাথ মন্দিরে তো পুরীতে আগে সাক্ষী গোপালকে দর্শন না করে একদম। আবার জগন্নাথের প্রসাদকে একমাত্র পৃথিবীতে মহাপ্রসাদ বলা হয়। কেন বলা হয় জানো? সেটা জানা নেই। জানা নেই। তার কারণ হচ্ছে জগন্নাথের নৈবেদ্য প্রসাদ, সেই প্রসাদ আবার উৎসর্গ হয় মা বিমলার উদ্দেশ্যে। আচ্ছা, ঠিক আছে। যখন একটা দেবীর প্রসাদ আর এক দেবীর প্রতি উৎসর্গ হচ্ছে, তখন সেটা হচ্ছে মহাপ্রসাদ, যার জন্যে বেলুড় মঠে মহাপ্রসাদ পাওয়া যায়। কালীঘাটের বলি প্রদান হওয়ার পর সেই বলির প্রসাদ বেলুড় মঠে মা দুর্গার প্রতি শরণাপন্ন হয়, যার জন্য মহাপ্রসাদ। মানে এক দেবতার প্রসাদ উদ্দেশ্য করে আর এক দেবতার ওপর নৈবেদ্য করলে সেটাই মহাপ্রসাদ। যার জন্য জগন্নাথ ধাম হচ্ছে আমাদের কলিযুগে 4টে শ্রেষ্ঠ ধামের মধ্যে একটি ধাম। আর আরেকটি ধাম কোথায়? আমাদের আরেকটি ধাম হচ্ছে দ্বারকা, রামেশ্বরম, আর আমাদের বদ্রীনাথ। ব্যাস 4টে ধাম, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। আবার যেখানে যেখানে দেখো আমাদের দেবাদিদেব মহাদেব, সেখানে সেখানে মা গঙ্গার উৎপত্তি। তুমি মহাকালে গেলে, যেটা মহাকাল বলি, সেখানে নর্মদা নদীও পাবে, শিপ্রাও পাবে, উজ্জয়ন, একদম উজ্জয়িনী। আবার তুমি কাশী বিশ্বনাথে গেলেও তুমি গঙ্গা পাচ্ছ। আবার ওই গঙ্গার জোয়ার আছে ভাটারে, কোন ভাটা তুমি পাবে না জোয়ার। অথচ আবার ওই গঙ্গার অভিশাপও আছে, ওই গঙ্গার জল কিন্তু আনা যাবে না। আনা যাবে না? না। কেন? এটার কারণ? বেনারসের গঙ্গার জলে যেহেতু মণিকর্ণিকা ঘাটে যিনি মারা যাচ্ছেন তার কানে এসে স্বয়ং তারক ব্রহ্মর নাম স্বয়ং দেবাদিদেব মহাদেব শুনিয়ে যান, যার ফলে সেই আত্মা শিবলোকে প্রাপ্তি হয়। এবার ওই জলে নন্দী ভিরিঙ্গি সবসময় বিরাজমান, তার সাথে অশুভ প্রতীক পৈশাচিক বিরাজমান। ওই জল আনলে তোমার বাড়ির ভিটে মাটি চাটি হয়ে যাবে, অভিশাপ আছে, নেওয়া যাবে না। তবে সব জায়গার গঙ্গার জল কিন্তু পুজোয় লাগে না। যেমন গঙ্গার জলে গঙ্গা পুজো হয়, যেমন গঙ্গার জল কিন্তু যার জন্য এ ঘাটে নয় ওপারের ঘাটে গিয়ে স্নান করতে হয় বেনারসে, কিন্তু গঙ্গার জল নেওয়া যায় না, আনাও যায় না। যদি কেউ এনে থাকে বেনারসে গঙ্গার জল ইমিডিয়েট ফেলে দেন, ইমিডিয়েট ফেলে দেন বাড়ির বাইরে, 3 মাথা মরে গিয়ে, না হলে কিন্তু রিলিফ পাওয়ার কোনো জায়গা নেই। সব জায়গায় সব জিনিস চলে না। আবার কেউ যদি বাড়িতে সাদা শিবলিঙ্গ রেখে দেন, চলবে না, কারণ সাদা শিবলিঙ্গ একমাত্র ব্রহ্মচারীরা পুজো করতে পারে। আচ্ছা, সাদা শিবলিঙ্গ শোনা আছে যে শ্মশানে পুজো করা যায়। হ্যাঁ, সেটা ব্রহ্মচারীরা করতে পারবে, গৃহস্থ মানুষরা পারবে না। রামকৃষ্ণ গৃহস্থ ছিলেন বলে
উনি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ছিল দক্ষিণেশ্বরে, কিন্তু কোনটা সাতর লিঙ্গ নয়। যেহেতু উনি মা শারদাকে, স্ত্রীকে নিজে দেবী রূপে পূজিত করেছিলেন ঠিকই, ষোড়শী রূপে তোমার হচ্ছে আমাদের ফলারিনী অবস্থাতে, কিন্তু যেহেতু উনি গৃহিণী ছিলেন, গৃহস্থ মানুষ সাদা শিবলিঙ্গ পুজো করতে পারবে না। যদি পারেন, যদি বাড়িতে থাকে, সেটা অতি অবশ্যই কোনো অশ্বত্থ গাছ বা বট গাছের তলায় বা কোনো মন্দিরে দিয়ে চলে আসুন। একটু অন্যদিকে টপিকটা নিয়ে যাই। আচ্ছা, এই যে মায়াঙ্ক সবাই বলে, মায়াঙ্ক, এই মায়াঙ্ক তন্ত্রটা কি? মায়াঙ্ক তন্ত্র হচ্ছে পিওর আদিবাসী তন্ত্র। আচ্ছা। অধিবাস থেকে আদিবাস। প্রথম যারা মায়াঙ্গে বসবাস করতেন, আসামিয়াদের চাকমা বলা হয়। আচ্ছা। চাকমা হচ্ছে আদিবাসী তন্ত্রের একটা পার্ট। আচ্ছা। তারা হচ্ছে অরিজিনাল মায়াঙ্ক তন্ত্র। মায়াঙ্গে ভুলভাল তথ্য আছে। ওখানে গেলে নাকি তোমার হচ্ছে মহিলারা আটকে রাখবে, পুরুষদের আটকে, এইসব ভুলভাল তথ্য। মায়াং হচ্ছে আদি তন্ত্রপীঠ, যেখানে মন্ত্র সহজ, দ্রব্যগুণ কঠিন। মন্ত্র সহজ, দ্রব্যগুণ কঠিন। সেটা কিরকম বলছি। মায়াং তন্ত্রকে আবার সাবতন্ত্র বলা হয়। আচ্ছা। দ্রব্যগুণ বলতে, ওখানে ধরো তোমার সাথে আমার বশীকরণ হবে, ধরে নাও। ওখানে কি হলো, অমুক নামও অমুক বসমনায় কুরু কুরু সহা, কিন্তু ওই বশীকরণটা করতে গেলে কি করতে হবে, এমন একটা বাঁশ গাছ খুঁজতে হবে যে একটা বাঁশ গাছের উপর আর একটা বাঁশ গাছ এইভাবে ক্রস হিসেবে লেগে আছে। আচ্ছা। সেই যেখানটা ক্রস, সেখান থেকে দুজনের দুটো ছাকলা তুলতে হবে। চাকলা মানে যেটাকে বলা হয় ছাল তুলতে, ছাল, একদম। সেখানে ভোজ্য পত্রে যার সাথে যার বশীকরণ হবে তার দুজনের নাম লিখে সুতোতে বেঁধে মধুর মধ্যে 21 দিন ডুবিয়ে রাখতে হবে, আর 11,000 ওই সামান্য মন্ত্রটি জপ করতে হবে। একদম, সে যে যেখানে থাকুক বশ হবে, যদি চেনা জানার মধ্যে হয়। তা আমরা বুঝতে পারছো দ্রব্যগুণ কিরকম কঠিন। দুটো বাস একত্রে এরকম হতে হবে, এবং ওটা নিয়ে আসতে হবে পুষ্যা নক্ষত্রে। ওরে বাবা, ঠিক আছে। অথবা যে রাত্রে অমাবস্যা পড়েছে শনি এবং মঙ্গলবার। আচ্ছা, সেটা তাও সম্ভব না, বলছি হয় পুষ্যা নক্ষত্র তুমি মাসে একবার পাবে। ও আচ্ছা, মাসে একবার পাবেই। ঠিক আছে, 27টা নক্ষত্র ঘুরিয়ে ফিরে মাসে একবার পাবে। আর না হলে শনি মঙ্গলবার অমাবস্যা। এরকম ছোট ছোট জিনিস দ্রব্যগুণ জোগাড় করতে হয়, তবেই সাবতন্ত্র কাজ করে। সেটার ক্ষেত্রে কোনো যাকে বশীকরণ করছে কোনো কিছু খাওয়ানো না 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 না, দূর থেকে বশীকরণ। বস, এই যে ধরো তোমাকে একটা ছোট্ট কথা, অনেকে জানে কি জানে না, দেখবে অনেক গায়কের আগেকার দিনে তুমি তো হয়তো তাকে চোখে দেখুনি কোনোদিন, তার কণ্ঠ শুনে তোমার ভালো লেগে গেছে। কোন সিনেমার তুমি কোনদিন সেই হিরোকে পাশে পাবে কিনা দেখতে, কোনদিন তার সিনেমা দেখে ভালো লেগে গেছে। এই যে বশীকরণ হয়ে যাচ্ছে, এটাও তো আকর্ষণ, এটাও তো বশীকরণ। যে তোমার সালমান খানকে ভালো লাগে, আমার শাহরুখ খানকে, কেউ বলবে আমার অক্ষয়কে, কেউ বলবে ওর ক্যারেক্টার খারাপ কিন্তু অভিনেতা ভালো, ঠিক আছে। কেউ বলবে অমুক পলিটিশিয়ানকে আমার ভালো লাগে, সে বলবে তমুক পলিটিশিয়ানকে ভালো লাগবে। তা ধরো আমি কথা বলছি, পশ্চিমবাংলায় আমাদের গণতান্ত্রিক দেশে অনেকগুলো রাজনীতি, কারোর না কারো তাই এসে নওশাদ সিদ্দিকীকে ভালো লাগে, কারুর না কারুর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো লাগে, কারুর না কারুর মোদিজি বা শুভেন্দুকে ভালো লাগে। এই ভালো লাগাটা তৈরি হয় কি করে? সবার সাথে কি শুভেন্দু যোগাযোগ আছে? নেই। সবার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ আছে? নেই। সবার সাথে কি নওশাদ সিদ্দিকীর যোগাযোগ আছে? কারোর তো প্রয়োজনই হয়ে পড়বে না হয়তো কোনো রাজনৈতিক নেতাদের। দরকার লাগলে তবে হয়তো লোকাল কাউন্সিলর কাছে একটা সার্টিফিকেট, খুব বেশি হলে একটা এমএলএ এর কাছে যেতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কখন যাবে? খুব বড় বিপদ না হলে যাওয়ার দরকার নেই, গেলেই তুমি দেখা পাবে একটা সিএম এর সাথে। তাহলে আমি যতই বড় পডকাস্ট করি, যতই যা করি, আমি মনে করলে এক্ষুনি একজন ঠিক আছে কোন ফিল্ম স্টারকে নিয়ে এসে বসাবো, সম্ভব না। ঠিক তেমনটি তাহলে এই আকর্ষণ ক্রিয়াটা, বশীকরণ ক্রিয়াটা টোটালটা কিন্তু চাকমা তন্ত্রের মাধ্যম দিয়ে, আদিবাসী তন্ত্র।
শাবরতন্ত্রে দ্রব্যগুণগুলো বেশি লাগে, মন্ত্রোচ্চারণ কম। মানে এই মায়াংতন্ত্র আর শাবরতন্ত্র আপনি বলছেন এক? এক। আচ্ছা। আবার ধরো তোমার অর্থনৈতিক জায়গাটা ভীষণ খারাপ, শাবরতন্ত্রে মন্ত্র হচ্ছে ধং শ্রিং হিং রতিপ্রিয় সহা ওম হস্তি পিশাচিনী খেয়ে সহা, এটা হচ্ছে শাবরতন্ত্রের মূল। কিন্তু তোমার এই জায়গাতে এমন একটা দ্রব্যগুণ লাগবে অর্থনৈতিক কবচ করার জন্য, যেটা পাওয়া তোমার ক্ষেত্রে একটু টাফ। কিরকম দ্রব্যগুণটা? এমন একটি শ্মশান খুঁজে বার করতে হবে যে শ্মশানে আগে ডেড বডি পোড়ানো হতো, এখন পোড়ানো হয় না। মানে শান্ত হয়ে গেছে, ভগ শান্ত। আচ্ছা। সেই শ্মশানে তুলসী গাছ অথবা যে কোনো ফুলের গাছ উঠেছে, তার শেকড় পূর্ণিমা, বৃহস্পতিবার অথবা হস্তা নক্ষত্র যুক্ত বার মাসে একবার পাবে, তুলে নিয়ে এসে সেই শেকড়কে ছাগলের দুধে ভিজিয়ে রেখে তারপর সেটাকে কবচ বানিয়ে পড়ে সেই মন্ত্রটি 21,000 জপ করলে তোমার অর্থনৈতিক উন্নতি আস্তে আস্তে বাড়বে। তুমি যদি করে ব্যবসা করো সেটা সেল হতে থাকবে। তার মানে কি, কাজটা কিন্তু খুব কঠিন নয়, জিনিসগুলো পাওয়াটা কঠিন। যার জন্য সবাই বলে আদিবাসী তন্ত্র জানি। আরে আদিবাসী তন্ত্র মেন জিনিস হচ্ছে দ্রব্যগুণ। মন্ত্রটা কি বললেন একবার? মন্ত্র হচ্ছে ওটা ধং সিং হিং রতিপ্রিয় সহা ওং হস্তি পিশাচিনী খেয়ে সহা। মন্ত্রটা খুব এখানে হস্তি পিশাচিনী, ইনিও তো পিশাচকে ডাকা হচ্ছে। পিশাচকে ডাকা হচ্ছে, কিন্তু এই পিশাচ সে পিশাচ নয়, হস্তি রূপে পিশাচ। হস্তি কার প্রতীক? গণেশ। বেরিয়ে গেল। তাহলে এই পিশাচ সে পিশাচ নয়। কথাই আছে না, মরা হাতির দাম লাখ টাকা। তাহলে একদিন রাজা বাদশারা কি করতেন? অলংকার হিসেবে হাতির দাঁতের সিংহাসন, হাতির দাঁতের পালঙ্ক। তাহলে স্ট্যাটাস বাড়ায়। মরা হাতির দাম লাখ টাকা, হাতির দামটা নয়, হাতির ওই দাঁতের দামটা লাখ টাকা। কেমন বুঝতে পারছো? তোমার আস্তে আস্তে সেলের প্রোগ্রেসটা বেড়ে যাবে। লটারি প্রাপ্তি হবে না তা বলে, সেলের প্রোগ্রেস বাড়বে। এরকম ছোট্ট ছোট্ট জিনিস লাগে মায়াং বা শাবরতন্ত্রে। আচ্ছা, তাহলে মানে ব্ল্যাক ম্যাজিক যেটা ব্ল্যাক ম্যাজিকের থেকে তো কিছু কিছু ভালো হয়, আমি শুনেছি যেটা, যে ব্ল্যাক ম্যাজিক দিয়ে ভালো হয়। ব্ল্যাক ম্যাজিক দিয়ে ভালো, বা তন্ত্রই ধরলাম, আমি তন্ত্র দিয়ে কোনো কিছু আমি ভালো করলাম, সেই ভালোটারও মানে কতটা ভালো, সেটা মানে কি রকম ধরনের ভালো? কারণ দেখুন, আমি মানে এটা আমার প্রশ্ন, এটা আমার পার্সোনাল প্রশ্ন। ধরুন আমাকে কেউ খারাপ করেছে, আমি মানলাম আমাকে খারাপ করেছে, এবার সেই খারাপটা আপনি খণ্ডন করছেন। এবার যে করেছে আমাকে খারাপটা, তারও তো একটা কর্মফল, মানে তার সে যে কর্মটা ফলটা আপনি কাটিয়ে দিলেন, তো যে খারাপটা করেছে তার চোখের জলও তো লাগবে আপনার, মানে সেটাতে আপনার কি এফেক্ট হবে? প্রথম কথা, একটা কথা বলি তোমাকে ছোট্ট করে। কুকুর আমাকে কামড়েছে। আচ্ছা। এবার বাড়িতে পাগলা কুকুর সবাইকে পাড়ার বয়ে কামড়াচ্ছে। কুকুর মারাটা অপরাধ, কারণ ভৈরবের প্রতীক। তাহলে তুমি সেটাকে পুষবে না? পুষবো না। তাহলে তুমি কি করবে? তাকে লাঠি মেরে করে দেবে, এবং তুমি সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় গিয়ে অ্যান্টিভেনাম সিরাম, যদি সাপ কামড়ায়, আর নালে এটার জন্য তোমার হচ্ছে যে ওষুধ ইনজেকশন আছে, র্যাবিস, অ্যান্টি র্যাবিস। সাপ কামড়ালে কি করবে? সাপকে তুমি অ্যান্টিভেনাম না নিয়ে কি সাপকে পুষবে? এই সাপ যদি মন্দিরে যায়, সেটা ভগবান। সেই সাপ যখন তোমাকে কামড়াবে, সে কিন্তু শয়তান। ঠিক তেমনি শয়তানের আত্মা কোনোদিন তোমার চোখের জলে কিচ্ছু করতে পারে। যে তোমার অলরেডি একজনকে ক্ষতি করে দিয়েছে, তাকে তুমি ভালো করার চেষ্টা করছো, তাহলে তার আত্মা কি ভালো হবে না? যে তোমার ক্ষতি করছে, তার চোখের জলে কোনো দাম আছে? কুমিরের মায়া কান্নায় বিশ্বাসী হয় না, ওটা কুমিরের মায়া কান্না, তার চোখের জলে কিছু হয় না। সে বলেছে না, জ্বলতে জ্বলতে জ্বলবে। ঠিক আছে, জ্বলতে জ্বলতে জ্বলবে।
এবং আরেকটা এমনি মানে এটা সিলি কোয়েশ্চেনই হয়তো হবে, ধরুন কিছুক্ষণ আগেই আপনার একটা ক্লায়েন্ট এসেছিল আমি দেখলাম, তো আমি কারো নাম নিয়ে বলছি না, অ্যাজ এ এক্সাম্পল ধরুন আমি বিবাহিত, ঠিক আছে, আমার হাজবেন্ড অন্য কারোর প্রতি মোহে চলে গেছে, ঠিক আছে, কিন্তু আমি তাকে নিজের বশে করার জন্য, তাকে কাছে আনার জন্য বশীকরণ করতে চাইছি, ঠিক আছে, সেটা ভালো না খারাপ? একদম ভালো, ভালো, একদম। কিন্তু এটাও তো ব্ল্যাক ম্যাজিক দিয়েই করে না, তাহলে কি দিয়ে করে? এটা হচ্ছে দশমা বিদ্যার একটি বিদ্যা, স্বয়ং দুর্গা দিয়ে। ব্ল্যাক ম্যাজিক দিয়ে নয়, সে ব্ল্যাক ম্যাজিক দিয়ে তোমার হাজবেন্ডকে টেনে নিয়ে গেছে, আর আমি ওটাকে কাটবো। তাহলে ব্লেড যত শক্তিশালী হোক, ব্লেড যতই শক্তিশালী হোক, কাটা যায় না। আর কুড়ুল যত শক্তিশালী হোক, দাড়ি কাটা যায় না। ঠিক তেমনটি তোমার ব্ল্যাক ম্যাজিক দিয়েও টেনে নিয়ে গেছে, আমি ওই গোড়াটা কুড়ুল হয়ে কাটবো। তাতে তোমার তো চোখের জল পড়ছে প্রতিনিয়ত। ও তো কিছুটা মোহের জন্য নিয়ে গেছে, হতে পারে স্যাটিসফ্যাকশন অভাব, হতে পারে অর্থ আছে, অর্থের প্রতি। এখন দেখতে পাচ্ছ না যে ইয়ং ছেলেপিলের মাথা খেয়ে নিচ্ছে কিছু সুন্দরী ইউটিউবার বা ইনস্টাগ্রামে গিয়ে বিভিন্ন রকম পোশাক আশাক পরে টানার চেষ্টা করছে, ওর নাম ফলোয়ার্স নাকি। ঠিক আছে, তা ব্যাপারটা হচ্ছে রামকৃষ্ণ দেবের বাণী চালাতে গেলে তার ফলোয়ার্স যা হবে, ওদের ফলোয়ার্স তা হবে না? একদম কেন না? কেন নয়? তার পেছনে কারণ হচ্ছে সবসময় পোশাক খুলে ওপেন অনেক কিছু দেখালেই তোমার কাস্টমার হবে এমন কোনো কথা নেই। কাস্টমার আসবে আকর্ষণ ক্রিয়াটা কেমন হচ্ছে তোমার প্রতি। আজকে একটা মন্ত্র শুনলে মানুষের মন থেকে শান্ত হয়ে যায়, ঠিক আছে, আবার কারোর ভাষণ শুনলে মনের মধ্যে চাক্রত তৈরি হয়। আজকে নেতাজি সুভাষচন্দ্র ভাষণ শুনলে তখন কিন্তু ইংরেজদের দেখে রক্ত গরম হয়ে যায়, আবার স্বামীজির ভাষণ শুনলে মনটা ঠান্ডা হয়ে যায়। দুজনে কিন্তু দু জায়গায় বীর, একজন বীর সন্ন্যাসী, একজন বীর নেতাজি, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে তোমার হাজবেন্ডকে টেনে নিয়ে গেছে, সেটা পাপ, মহাপাপ। যদি আমি তাকে না কাটিয়ে তোমার হাজবেন্ডকে ফেরত না দিই, এটা আমার মহাপাপ, যেহেতু তুমি আমার কাছে এসেছো। পাপের পাপ মহাপাপ, জানো তো। যদি তোমার ঠকিয়ে আমি কোনো অর্থ নিই আর সেটার যদি কাজ না, তাহলে সেই চোখের জলের দাম আছে, কিন্তু তোমার কাজ হওয়াটা চোখের জলের দাম অতি অবশ্যই ফলবে। আর ওর চোখের জল যে তোমার হাজবেন্ড চলে গেলে আবার এসে বলবে, লাভ হবে না, কোনো লাভ নেই। কারণ একবার একটা মানুষের প্রতি ব্ল্যাক ম্যাজিক করে দিলে, কাটিয়ে দেওয়ার পর আমার কাছে দ্বিতীয়বার কোনো ব্ল্যাক ম্যাজিক কাজ করে না। আর এবার যখন কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসছে, সে কতটা সত্যি বলছে? আমি তো আপনাকে বানিয়ে বলতেই পারি যে আমার হাজবেন্ডকে ও জোর করে নিয়ে চলে গেছে, অথচ হয়তো আমি দেখবো যে আমি নিজেই হয়তো আমার স্বামীকে সুখে রাখতে পারিনি, তাকে অর্থনৈতিকভাবে অত্যাচার করি বা মানসিক অত্যাচার করি, সেই মানসিক অত্যাচার থেকে সে আমার স্বামী অন্য কারোর প্রতি চলে গেছে তার কাছে মানসিক শান্তি পাওয়ার জন্য। আপনার কাছে এসে আমি মিথ্যা বললাম কথাটা, আপনি সেটা কিভাবে ধরবেন? প্রথম কথা হচ্ছে, ডাক্তারের কাছে রোগ যেমন ধরা পড়ে তার ডায়াগনস্টিক, আমাদের কাছে তেমন ধরা পড়বে হরোস্কোপ এবং পামিস্টে। আচ্ছা, ঠিক আছে। উকিলের কাছে যেমন ধরা পড়ে যায় যে তুমি বানিয়ে বলছো না সত্য বলছো, তার ইনভেস্টিগেশনে পুলিশও যেমন ধরে ফেলে, তাহলে তো পুলিশ সবাইকে একটা খুনের জন্য সবাইকে ঢুকিয়ে দিতে পারতো। তোমার ইনভলভ না থাকলে পুলিশ ঢোকাবে? কখনো না। ঠিক তেমনটি আমাদের কাছে হরোস্কোপ আর পাম হাত যেই আমরা পেয়ে যাব, ও জল কা জল, দুধ কা দুধ, পানি কা পানি বেরিয়ে। সেক্ষেত্রে তখন আপনি কি করবেন? তা আপনি যদি মিথ্যের অবলম্বন করে, তাহলে আমি তাকে বোঝানোর চেষ্টা করব যে এইভাবে মানসিক শান্তি তাকে দাও, শারীরিক তাকে সুস্থতা কামনা করো। কিন্তু তুমি যদি তোমার জন্য যায় আর তুমি আমার কাছে এসে কাঁদলে, তাহলে তো হবে না। তোমার স্বামী তোমার দিক থেকে খুব সব ভালো ছিল, কেউ টেনে নিয়ে চলে গেছে, তাকে আনানো যাবে। বা তুমি কাউকে ভালোবাসতে, এখন সে ব্ল্যাকমেইল করে চলে গেছে, আনানো যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যদি দেখা যায় তোমার মধ্যে দুর্বলতা কিছু আছে, আগে সেই দুর্বলতা গুলোকে তোমায় স্ট্রং করো, তারপরে তাকে আনাবো, যাতে আনার পর সে অন্তত বারবার যেন আবার অন্যদিকে না যায়। তার কাছে গেল না, এক্স ওয়াই জেড আরেকজনের কাছেও তো যেতে পারে, সেটাও তো আমাকে দেখতে হবে।
বুঝেছো? একদম। যাক, আজকে অনেক কিছু বিষয় নতুনভাবে জানা, নতুনভাবে অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়েছে। আগামী দিনে আশা করছি ওনার কাছে আবার আসবো, আবার অনেক কিছু জানা বাকি রয়ে গেলো, যেগুলো আগামী দিনে আবার জানবো। আজকের মতো এখানেই। ওনার নাম্বারটা স্ক্রিনে দেয়া থাকবে, যদি কেউ যোগাযোগ করতে চান নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন। আজকের মতো এখানেই, নমস্কার। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।